আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 9-10 এর ভাইয়া আপুরা, তোমাদের কি অবস্থা? আজকে আমাদের বেসিক টু প্রো হিসাব বিজ্ঞান কোর্সের 2 নম্বর ক্লাসটি হতে যাচ্ছে। আজকে আমরা লেনদেন অধ্যায়ের অনুশীলনী 8টি ম্যাথ সলভ করব। ভাইয়া আগেই বলিনি, এই ক্লাসটা করার আগে আই বাটনে যে ভিডিওটা আসবে ওই ভিডিওটি ক্লিক করে বেসিক ক্লাসটা করে নেবা, তাহলে এই ক্লাসটা সবচেয়ে ভালো তোমরা বুঝতে পারবা। চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। তোমাদের সবার হাতে নিশ্চয়ই টেক্সট বই আছে, টেক্সট বইটা নিবা, খাতা ক্যালকুলেটর এগুলো নিয়ে ক্লাসটা শুরু করবা, তাহলে ক্লাসটা সবচেয়ে ভালোভাবে তোমার জন্য ইফেক্টিভ হবে। চলো আজকে আমাদের প্রথম অঙ্কটা শুরু করা যাক। দেখো আমাদের 21 পৃষ্ঠা, বইয়ের 21 পৃষ্ঠায় এক নম্বর অঙ্কটা হচ্ছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান, ওর ব্যবসার ঘটনাগুলো সংগৃহীত হয়েছে। এখন আমাদের ক নম্বরে বলা আছে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। আজকে আমরা বেসিকে যাবো না, ডিরেক্টলি ম্যাথ সলভ করবো, তো আমরা ম্যাথ সলভে চলে যাই। দেখো 1 তারিখে বলা আছে 50,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করা হলো। তো ব্যবসা শুরু করছে, এটা একটা লেনদেন, প্রতিষ্ঠান নগদ অর্থ আসে এবং মালিকানা সূত্র বৃদ্ধি পাইছে, এই জন্য একটা লেনদেন। 3 তারিখে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো, ব্যাংক হিসাব খোলা হয়েছে, তো নগদ টাকা কমে যাবে প্রতিষ্ঠানে এবং অপরদিকে ব্যাংক হিসেবে টাকা বৃদ্ধি পাবে, এই জন্য এটা একটা লেনদেন। 5 তারিখে দেখো ধারে পণ্য ক্রয়, ভাইয়া ধারে পণ্য ক্রয় করলে কি হয়, গত ক্লাসে বলছিলাম পাওনাদার বৃদ্ধি পায়, অপরদিকে ব্যয়ও বৃদ্ধি পায়, বুঝতে পারছি। এখন 10 তারিখে দেখো মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। এইখানে দেখো ব্যক্তিগত প্রয়োজনে, এই কথাটা হাইলাইট করো, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে 40,000 টাকা। এখন মালিক তার নিজস্ব প্রয়োজনে পার্সোনাল কাজে ব্যাংক থেকে 40,000, 1 লাখ যত টাকায় ঋণ গ্রহণ করুক না কেন, এটা তোমার ব্যবসায় কোনো আর্থিক অবস্থা পরিবর্তন করতেছে না, তো এই জন্য এটা লেনদেন নয়, এটা ব্যবসায়িক লেনদেন নয়। তো 10 তারিখ ঠিক করো। 15 তারিখে দেখো 45,000 টাকার আসবাবপত্র করে ফরমাইশ প্রদান, ফরমাইশ প্রদান করছে, আসবাবপত্র করে অর্ডার দিছে, কোনো আর্থিক লেনদেন হয় নাই এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই, এজন্য এটাও লেনদেন না। তাহলে দেখো 20 তারিখ পাওনাদারকে পরিশোধ, পাওনাদার কমবে এবং প্রতিষ্ঠান নগদ টাকা চলে যাবে। আমরা সকল লেনদেনগুলো এক্সপ্লেনেশন শেষ, আমরা অ্যানালিসিস করে নিব প্রথমে। এখন দেখলাম শুধু ম্যাথটা করা শুরু করো, ইজি হয়ে যাবে, রাইট? সো প্রথমে দেখো এটা হচ্ছে আমাদের 1 নং ক, তোমরা একটু লিখে নিও 1 নং এর ক। এখানে আমরা লিখবো না যে ব্যবসায়িক লেনদেন, এটা তোমরা লিখে নেবে যে ব্যবসায়িক লেনদেন নয় এবং ঘটনার মোট পরিমাণ নির্ণয় করা হলো, এটা তোমরা লিখে নিও। আচ্ছা আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাই। ওকে, এখানে লিখবা তারিখ, বিবরণ, টাকা টাকা, এই টাকাটা তোমরা বাংলায় লিখবা। ওকে, টাকা টাকা। তাহলে আমাদের কতে কি বলা আছে যে 10, আমরা খুঁজে পাইছি কত 10 তারিখ এবং 15 তারিখ ব্যবসায়িক লেনদেন নয়, কারণ আমরা অলরেডি বলে দিছি। তো দেখো এটা হচ্ছে 2017 সাল ডিসেম্বর, তোমাদের বইতে হয়তো অন্য সাল থাকতে পারে, আমারটা একটু পুরনো বই তো এই জন্য, বাট ম্যাথ ঠিক আছে। 2017 ডিসেম্বরের কত তারিখ, 10 তারিখ। ওকে, দেখো মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজন ঋণ গ্রহণ, আমরা লিখতে পারি যে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। এটা যদি ব্যবসায় প্রয়োজন হইতো তাহলে ওটা লেনদেন হইতো, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। কত টাকা ভাইয়া, দেখো 40,000 টাকা। ক্যালকুলেটর নিয়ে বসবা কিন্তু একটা ভাইব দিয়ে, দেখছো হোয়াইট বোর্ডে ক্লাস করার কিন্তু কিছু উপকারিতা আছে, বুঝছো, যে 1 to 1 একটা ভাইব ক্রিয়েট হয়, যেটা ডিজিটাল পাওয়া যায় না। যদিও ডিজিটাল অনেক সুবিধা আছে যেটা হোয়াইট বোর্ডে নাই, বাট হোয়াইট বোর্ডে একটা পার্সোনাল টাচ পাওয়া যায়, রাইট? ওকে, এবং 15 তারিখে দেখো 45,000 টাকা আসবাবপত্র ক্রয় ফরমাইশ প্রদান। সো আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ, ফরমাইশ, ফরমাইশ তোমাকে বুঝবা না, ফরমাইশ মানে কি, অর্ডার দিছে, ফরমাইশ প্রদান। এখানে অনেক সময় চুক্তি থাকে যে চুক্তি করা হলে এত টাকা পণ্য করে, এগুলা ঠিক আছে। কত টাকা, 45,000 টাকা। দেখো কত আসে, 80, 25,000 টাকা, রাইট? 85, 25,000 টাকা। সুন্দরভাবে এটা ব্যালেন্স করে দিবা, শেষ আমাদের অঙ্ক এখানেই শেষ। ওকে ওকে, শেষ, কর্মটা বুঝে গেছে। ওকে, তো মুছে দিই এখন।
এখন দেখো আমাদের খ নম্বর কি বলছে ভাইয়া, খ নম্বর বলছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি কারণস ব্যাখ্যা দাও। এটা তো আমরা জানি, আমাদের বইতেই দেওয়া আছে, ফরম্যাটটা দেওয়া আছে কি তারিখ, সেকেন্ড কলমে দেখাবো কি লেনদেন কিনা, দেন থার্ডে সমীকরণ পদ্ধতিতে কারণস ব্যাখ্যা। চলো একে ফেলি। এটা কি খ নম্বর, খ। সো কি করব, ওকে দেখো তারিখ লেনদেন কি না, এটা কি লেনদেন বা লেনদেন কি না, ওকে এটা হবে না, লেনদেন কি না, এবং সমীকরণ পদ্ধতিতে। এখন সমীকরণ কোনটা এটা তোমরা ভালোই জানো, সমীকরণ যেটা যারা বেসিক ক্লাসটা করছো, এক নম্বর ক্লাসটা আমাদের বেসিক টু প্রো কোর্সের, তারা এটা অলরেডি খুব ভালো করেই জানো যে সমীকরণ কোনটা, যে a ইকুয়ালস টু l প্লাস ওই। এবং এই সমীকরণ আন্ডারে এই সমীকরণ পদ্ধতিতে আমার ব্যাখ্যাটা দিতে হবে। তো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা, ওকে। সো আমরা তো আগে বেশি পেঁচাবো না, যে 10 তারিখ পর্যন্ত আমাদের লেনদেন নাই, আর বাকি যে চারটা আছে চারটাই লেনদেন। শুরু করো। প্রথমে 1 তারিখ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, যে লেনদেন এটা, এখন লেনদেন, ওকে। আমরা এখানে লিখবো নগদ অর্থ, তোমরা একটু সুন্দর করে লিখবো, আমি শর্টকাট লিখবো একটু, যে নগদ অর্থ, আমি প্রথমে একটু লিখে দিই, নগদ অর্থ ব্যবসায় মূলধন হিসেবে আনয়ন করার ফলে বা আনার ফলে, এখানে বইতে আনয়ন লিখছে, আমরা আনয়ন লিখি, আনয়ন করার ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ, প্রতিষ্ঠানের নগদ অর্থ, নগদ অর্থ জিনিসটা কি, নগদ অর্থ মানে ক্যাশ, সম্পদ, এই বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি, অপরদিকে মালিকানা সত্ত্ব, মানে মূলধন লিখতে হবে, অপরদিকে মূলধন, একটু সুন্দর করে লিখি যেহেতু কারণ প্রথমটা লিখতেছি মূলধন, এটা কি মানে ওই বৃদ্ধি পেয়েছে, ওই বৃদ্ধি পেয়েছে। মনে করো তোমাদের হাতে যদি সময় না থাকে, তখন তোমরা শর্টকাটে দিয়ে ফেলতে পারো যে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ মূলধন আনয়ন করার ফলে নগদ এই বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পাইছে, শেষ, এটাও হবে, এটা শেষ। দেখো এখন 3 তারিখ, 3 তারিখ এটা আমাদের লেনদেন, এটা আমাদের লেনদেন। আমরা এখন একটু শর্টে যাব, বুঝছো, ব্যাংকে 50 টাকার হিসাব খোলার ফলে যে নগদ টাকা, নগদ মানে কি হয়েছে, আমরা লিখবো যে 50,000 টাকা দিয়ে একটি ব্যাংক হিসাব খোলার ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ এ হ্রাস পেয়েছে, এ হ্রাস পেয়েছে, এ নগদ এ হ্রাস পেয়েছে। অপরদিকে, তোমরা পুরোটা লিখবা, অপরদিকে ব্যাংক হিসাব মানে এটা তো সম্পদ, এ বৃদ্ধি পেয়েছে, এটা আমি পড়াইছিলাম না, একটা সময় বৃদ্ধি পাইলে আরেকটা সময় কমে, এ বৃদ্ধি পেয়েছে, একটা শেষ। এখন 5 তারিখে আসো, 5 তারিখে কি বলছে, ধারে পণ্য করা, এটা আমাদেরকে একটা লেনদেন। এখন ধারে পণ্য করা করলে কি হয়, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি মানে কি মালিকানা সত্ত্ব হ্রাস হবে, তাই না, ব্যয় বৃদ্ধি মানে ওই হ্রাস, ওই হ্রাস। অপরদিকে, অপরদিকে পাওনাদার, এল বৃদ্ধি পেয়েছে। এটা তোমরা একটু সুন্দর করে লিখবা, যে কিভাবে লিখতে পারো, যে ধারে পণ্য ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি মানে ওই হ্রাস পেয়েছে, এবং অপরদিকে পাওনাদার এল বৃদ্ধি পেয়েছে, এটা আমরা লিখবো, সুন্দর করে লিখবো। আমি একটু শর্টে লিখলাম, প্রথমটা তো আমি লিখে দিচ্ছি তাই না ফুলে। দেখো 5 তারিখ পর আমাদের আছে 10 তারিখ এবং 15 তারিখ। 10 তারিখে লিখবো কি লেনদেন নয়। কেন লেনদেন নয় ভাইয়া, এটা তো আমরা জানি, বলছে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ, এক শর্টকে লিখে দেবে যে
ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করার ফলে ঋণ গ্রহণ করার ফলে ঋণ গ্রহণ করার ফলে প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই। আর্থিক অবস্থার পরিবর্তন হয়। এটা কি লাগবে আমাদের? এটা তো লাগবে না, আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি। আচ্ছা, আমি ভাবছি অন্যটা পরিবর্তন হয় তারপর দিয়ে দিলাম যদি বলা থাকে। এখন দেখো আমাদের এখানে খ নম্বর এটা চায় না, যে বলছে ঘটনার সময় লেনদেন চিহ্নিত করে। তো এটা তো আমার দেওয়া লাগবে না, বলছে লেনদেন চিহ্নিত করে, এই দুটো তো লেনদেন না। তারপর ভাই দিয়ে দিলাম। তোমরা যদি অন্য প্রশ্ন আসে যে ঘটনার সময় হতে সবগুলো লেনদেনের কেন লেনদেন নয় এগুলো ব্যাখ্যা করো, তো এবার দিবা যে লেনদেন নয় কেন লেনদেন, এটা দিয়ে দিবা। বুঝে গেছে? তো এটা আমাদের এই খ নম্বরের অ্যান্সার হিসেবে আসবে না, যেহেতু বলছে লেনদেন চিহ্নিত করে। এটা তো লেনদেন না, আগে আমরা লেনদেন যেগুলা কেন হয়েছে এটা আমরা দিয়ে দেব। ওকে, এখন আছে কত লাস্টে আমাদের 20 তারিখ। 20 তারিখ এটা কি আমাদের লেনদেন। ওকে, এখন কেন লেনদেন? পাওনাদারকে পরিশোধ করছি ভাইয়া। পাওনাদারকে পরিশোধ করার ফলে কি হয়েছে? পাওনাদারকে পরিশোধ করার ফলে ব্যবসায় নগদ অর্থ এ হ্রাস পেয়েছে, অপরদিকে পাওনাদার এল হ্রাস পেয়েছে। সুন্দর না? এভাবে লিখতে হবে। আমরা লিখবো কি, আমরা একটু শর্টকাটে লিখি, নগদ অর্থ এ হ্রাস, কারণ যেহেতু আমরা নগদে পাওনাদারকে পরিশোধ করেছি। অপরদিকে কি হবে? অপরদিকে পাওনাদার এল হ্রাস। বুঝতে পারছি? তুমি এটা লিখবা যে পাওনাদারকে পরিশোধ করার ফলে ব্যবসায় নগদ অর্থ এ হ্রাস পেয়েছে এবং অপরদিকে পাওনাদার এল হ্রাস পেয়েছে। দেখো তো, এটা আমাদের খ নম্বর অ্যান্সার ছিল। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা সাথে উঠায় ফেলতে পারো। সবচেয়ে ভালো হয় ভাইয়া সাথে সাথে আমার সাথে অঙ্কটা করে ফেলা, তাহলে সবচেয়ে ভালো হয়। ওকে, ওকে, এখন আমাদের গ নম্বরটা সলভ করব। ভাই এখান থেকে একটা অঙ্ক শিওর আসবে, এটা তোমরা জানোই তাই না? এটা আমাদের কত ভাই? 1 নং গ নম্বর। বুঝছো তো? তো একটু সিরিয়াল একসাথে করবো। 1 নং গ। এখন বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। এই অঙ্কটা আমাদের আসবেই, এটা আমাদের আসবে, সেটা খুব ভালোই শিখতে হবে। ওকে, দেখো সমান, এখানে কি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ, অনেক সময় বলা থাকে যে a ইকুয়ালস টু l প্লাস ওই হিসাব সমীকরণে প্রমাণ করো। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। ওকে, এখন আমাদের এখানে তো তারিখ। এখন আমরা একটু দেখি। আচ্ছা, আমরা আগে দেখবো কয়টা ঘর হবে। যে একটা কি দেখো, নগদ। নগদ তো মাসবি থাকবেই, নগদ থাকবে। নগদ, এখানে থাকবে মালিকানা সত্ত্ব বা মূলধন দাও। আচ্ছা, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। ওকে, মালিকানা সত্ত্ব। 1 তারিখে ব্যাংকে 50 টাকা দিয়ে হিসাব খোলা হয়েছে, ব্যাংকে টাকা বাড়বে, নগদ টাকা কমবে। তো এখানে কি ব্যাংক হিসাব। ভাইয়া বোঝা যাচ্ছে তো? না বুঝলে আমাকে বলবা। 5 তারিখ থেকে ধারে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার, বাকিতে পণ্য বা ধারে পণ্য বিক্রয় করলে দেনাদার। সো এসএসসি 28 ব্যাচের বইতে এই পাওনাদারকে প্রদ হিসাব লেখা হয়েছে। প্রদ হিসাব তোমরা প্রদ হিসাবে লিখবা। পাওনাদার প্রদ হিসাব একই জিনিস, দেনাদার প্রাপ্য হিসাব একই জিনিস। ওকে, শেষ। এখন 10 তারিখ 15 তারিখ আসবে না, 20 তারিখ। আর কিছু হবে না আমাদের এখানে, তাই তো? সো 1 তারিখে চলো শুরু করি। 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যবসায় তাহলে আমার থেকে কি হবে? ব্যবসায় 50,000 টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয়েছে, তো প্রতিষ্ঠান নগদ টাকা বাড়বে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। বসাও বসাও। 5 লক্ষ টাকা, এগুলো 5 লক্ষ টাকা নগদ টাকা বৃদ্ধি পাইছে। অপরদিকে মালিকানা সত্ত্ব 5 লাখ বৃদ্ধি পাবে। বুঝছি তো?
সো প্রত্যেকটা হিসাব সমীকরণ করার সময় দেখো লেনদেন ঠিক আছে কিনা, তাহলে লাস্টে প্যারা খাইতে হয় না, বুঝছো? এখন দেখো 3 তারিখ, 3 তারিখ কি আছে, ব্যাংক হিসাব খুলছো। ব্যাংক হিসাব করলে মনে করো তোমার পকেটে টাকা আছে, এখন মনে করো ব্যাংক অ্যাকাউন্ট খুলবা, যে ভাই ব্যাংক অ্যাকাউন্ট খুলছি, খালি তো রাখা যাবে না, ফাঁকা তো রাখা যায় না, খারাপ দেখা যায় তাই না? এই জন্য তুমি 50,000 টাকা ব্যাংকে জমা দিলা। তো তোমার কাছ থেকে তোমার পকেট থেকে ক্যাশ টাকা চলে গেছে, এবং অপরদিকে তোমার ব্যাংক হিসাবে টাকাটা বাড়ছে। তো একটা সম্পদ কমছে আর একটা সম্পদ বৃদ্ধি পাইছে, বুঝা গেছে? দেখো 50,000 টাকা আমার ক্যাশ কমে গেল, ক্যাশ কমে গেল, অপরদিকে ব্যাংকে 50,000 টাকা ভালো। এটা তুমি আরো একটা উদাহরণ দাও, যেমন বিকাশ বা নগদে তুমি ক্যাশে টাকা না রেখে যে বিকাশে টাকা রেখে দিলে, এখন তো বিকাশে লেনদেন সব জায়গাতে করা যায়, সেম জিনিস একদম ব্যাংকের মতোই, বুঝতে পারছি এটা? ওকে। তারপর হচ্ছে কি 5 তারিখ, 5 তারিখ কি ভাইয়া, ধারে পণ্য ক্রয় করছে, ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার বাড়ে, তো পাওনাদার বাড়ায় দাও, বাকিতে বা ধারে পাওনাদার বাড়ছে 25,000 টাকা। আমরা তো ওইখানে দেখছিলাম 25,000 টাকা পাওনাদার বৃদ্ধি পাইছে, অপরদিকে ব্যয় বৃদ্ধি পাইছে, তো এখানে মাইনাস হবে। এটা আমরা গতকালকে শর্টকাট শিখেছিলাম যে পাওনাদার বৃদ্ধি পেলে বা এল বৃদ্ধি পেলে মালিকাংশ তো হ্রাস পায়, আর মালিকাংশ তো বৃদ্ধি পেলে এল হ্রাস পায়, বুঝে গেছে? শিখছিলাম না এরকম? হ্যাঁ, ওই ক্লাসটা দেখিনি ভাইয়া, সবচেয়ে ভালো ওই ক্লাসটা দেখে এই ক্লাসটা করা। ওকে, 5 তারিখ শেষ। দেন আমাদের আছে 10 তারিখ, 15 তারিখ আমরা লেনদেনই না। দেন 20 তারিখ, এরকম ধরনের 4টা 5টা লেনদেন দিয়ে ম্যাথ দিবে। পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা, ভাইয়া ক্যাশে পরিশোধ করছি না, ক্যাশ টাকা মানে নগদ টাকা চলে যায়, ওরে দিলাম কত, 15,000 টাকা দিছে ওরে, 15,000 টাকা মাইনাস করো ক্যাশ থেকে। এই ব্র্যাকেট মানে কিন্তু হিসেবে মাইনাস, তোমার মাইনাস দিতে যাও না, ম্যাথের মতো, বুঝে গেছে? সো এখানে পাওনাদারকে কমে দিবা, কত টাকা পেমেন্ট করে দিচ্ছি, ক্যালকুলেশন করো। এখানে তাই কত, 10,000, হ্যাঁ এখানে 50,000, ক্যালকুলেটর নিছে তো, একটু করো না। সো 5 লাখ থেকে 25 বাদ দিলে কত, 4,75,000, রাইট? আমরা কি সবগুলো দিছি? 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, হ্যাঁ 20 তারিখ সবই দেওয়া হয়েছে। এবং আমরা এখানে করব কি, দেখো 50 থেকে সেম জিনিস, 5 লাখ থেকে আমরা 65,000 টাকা বাদ দিব। দেখ প্রথমটা কি 5 লাখ টাকা ছিল না? হ্যাঁ, 5 লক্ষ টাকা থেকে আমরা বাদ দিব কত, 50,000, 50 এবং 65, 15, 65,000, তো 4,35,000, 4,35,000। ওকে, এখন তো 4,35,000 আর সাথে কত, 50,000, 4,85,000 টাকা অ্যান্সার। 4,85,000 টাকা, আর এখানে কত, 4,85,000 টাকা। দেখো অঙ্ক ঠিক হয়েছে কিনা। 2 নম্বর ম্যাথটা শুরু করি। 2 এর ক, হ্যাঁ বুঝতেছো তো ক্লাসটা? আচ্ছা দেখো 2 এর কতে 2017 সালের জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স এর ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। এখন আমরা রিকোয়ারমেন্টস গুলো দেখতে হবে যে প্রশ্নে কি কি চাইছে। ওকে, দেখো লেনদেন নয় মান ঘটনার সমূহ চিহ্নিত করে। ভাইয়া যারা যারা ক্লাস করতেছে তারা এখন অটোমেটিক বলতে পারবা। খতে বলছে সেম, যে এক্স্যাক্টলি সেম, এক আর দুই প্রায় সেম, জাস্ট এন্ট্রিগুলো চেঞ্জ হবে। তো প্রথমে হলো লেনদেন নয় মান ঘটনার সমূহ চিহ্নিত করো, করো করো। ওকে, তারিখ, বিবরণ, টাকা টাকা, তাই না? টাকা টাকা, এখানে বিবরণ দিবা, তারিখ, বিবরণ, টাকা টাকা। ওকে, যে এখানে দেখো আবার বলে দিই ব্যবসায় মূলধন আনা হলো, এটার বুঝাবো না। এই যে 2 নম্বর দেখো 18,000 টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটা আমি লাস্ট ক্লাসে বুঝাইছি যে বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ ম্যানেজার আমি নিয়োগ দিচ্ছি, এখন নিয়োগ দিচ্ছি, ওর বেতন কবে দিব? তাকে তো বেতন আমি সাথে সাথে দিচ্ছি না, তাকে বেতন আমি মাসের শেষে। এই জন্য কি এটা কি আর্থিক অবস্থা পরিবর্তন হয় না, এটা একটা ঘটনা, লেনদেন না। ওকে, সো 2 তারিখ আমরা পাইলাম, এটা লেনদেন নয়। 7 তারিখ দেখো ধারে পণ্য বিক্রয়, ভাইয়া ধারে পণ্য বিক্রয় করলে কি হয়, প্রাপ্য হিসাব বা দেনাদার, এটা একটা লেনদেন। নগদে মনিহারি ক্রয়, নগদে কিনছে, এটাও লেনদেন। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেল স্কুলে বেতন দিছে, ভাইয়া ওর ব্যক্তিগত টাকা থেকে ওর সেল স্কুলে বেতন দিছে, ও যা খুশি করুক, পার্সোনাল পকেট টাকা থেকে। যদি আমার প্রতিষ্ঠান থেকে টাকা নেয় তাহলে এটা কি আমার লেনদেন হইব, ওটা উত্তম হিসেবে যাবে।
বুঝে গেছে? ওর পকেটের টাকা থেকে যা খুশি তাই করুক, আমার প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থা পরিবর্তন না হলেই হয়েছে। যদি আমার প্রতিষ্ঠান থেকে টাকা নেয়, নিয়ে এইসব খরচপাতি করে, তাহলে কি এটা লেনদেন হবে, তা আদারওয়াইজ হবে না কিন্তু। সো আমরা পেয়ে গেলাম কি 2 তারিখ এবং 12 তারিখ। এবং 20 তারিখ দেখো, সুমনা ট্রেডার্সের নিকট থেকে পাওয়া গেল। সুমনা নিকট পাওয়া গেছে, পাইছি, এটা আমার লেনদেন। 2 তারিখ দেখো, 2 তারিখ ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, নিয়োগ দেয়া হলো। ওকে, ম্যানেজার নিয়োগ দেওয়া হলো কত দেখো, হাতে লাগে 20 বাজে হয়েছে। ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 18,000 টাকা, 18,000 টাকা। তারপর কত তারিখ ভাইয়া? তারপর হচ্ছে তোমার 12 তারিখ। 12 তারিখ কি বলছে? ব্যক্তিগত তহবিল হতে, ব্যক্তিগত তহবিল হতে বা থেকে ছেলের স্কুলের বেতন প্রদান, ছেলের স্কুলের বেতন দিছে, স্কুলের বেতন প্রদান কত টাকা? 2,000 টাকা, 2,000 টাকা। স্কুলের বেতন ছিল কত? 2,000 টাকা। সো 18 এবং 2,000 20,000, 20,000, 20,000 টাকা, রাইট? সো আমাদের ক নম্বর অ্যান্সার এটাই সহজ ছিল। 8টা অঙ্ক প্র্যাকটিস করব, দেখবা আর প্যারা হবে না। এই ছক করতে লাগে, ছক মুছা লাগে, হেভি প্যারা। মনে করবা তোমরা কোচিং সেন্টারে বা কোনো ভাইয়ের কাছে ক্লাস করতেছো অফলাইনে, সেরকম ফিল নিয়ে ক্লাস করো, তাহলে দেখবে এগুলো আর প্যারা মনে হবে না, বুঝছো? খ নম্বর কি বলছে? খতে কি বলছে? খতে বলছে হিসাব লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতি কারণ সহ ব্যাখ্যা করো। এখানে লেনদেনগুলো চাইছে, সো দুটো বাদ দিয়ে দিব। তারিখ, লেনদেন, কিনা, কারণ সহ ব্যাখ্যা। তোমরা লিখে নিও যে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। আচ্ছা, কয় তারিখ? এখানে প্রথমে 1 তারিখ, এখানে শুধু 2 তারিখ এবং 12 তারিখ আমাদের লেনদেন নয়, বুঝছো? কেন তো বুঝিয়ে দিছি। আচ্ছা, 1 তারিখ আমাদের লেনদেন। কেন লেনদেন দেখো একটু, মূলধন আনয়ন করছে। সো মূলধন, ব্যবসায় মূলধন আনয়ন করার ফলে নগদ অর্থ, নগদ অর্থ এটা কি আমার সম্পদ, এ বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি পেয়েছে, এটা তো বৃদ্ধি পাইলো। অপরদিকে মূলধন, এটা কি মালিকানা সত্ত্ব না, মূলধন তো মালিকানা সত্ত্বের একটা উপাদান। অপরদিকে মূলধন ওই বৃদ্ধি পেয়েছে। অনেক পরিমাণ কি করে জানো, এ বৃদ্ধি ওই বৃদ্ধি লিখে দিবে। এটা লেখা যায়, যখন তোমার সময় থাকবে না তুমি লিখে দেবে যে এ বৃদ্ধি ওই বৃদ্ধি, শেষ। বাট কারণটা তো হলো না, তাই না? 2 তারিখ, 2 তারিখ তো লেনদেন না। 7 তারিখ দেখো, 7 তারিখ, 7 তারিখে বলছে ধারে পণ্য বিক্রয়, এটা লেনদেন। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় করার ফলে দেখবা, ধারে লিখে দিই, এটা নতুন তো, এটা তো আগে পাও নাই। ধারে পণ্য বিক্রয় করার ফলে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কিন্তু একটা সম্পদ, প্রাপ্য হিসাব এ বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি। অপরদিকে বিক্রয়, বা এটা কি লিখবা, বা আয়, আয় লিখতে পারো, বিক্রয় মানে তো আয়, তাই না? অপরদিকে আয় ওই বৃদ্ধি পেয়েছে, ওই বৃদ্ধি। বিক্রয় করলে আয় হয় না, এটা। দেন 10 তারিখ নগদে মণিহারি ক্রয়, এটাও লেনদেন। আচ্ছা, নগদে মণিহারি লিখবা, নগদে মণিহারি ক্রয় করার ফলে নগদ টাকা বা নগদ অর্থ, এটা কি এ হ্রাস পেয়েছে, এ হ্রাস পেয়েছে। অপরদিকে মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে, অপরদিকে মালিকানা সত্ত্ব
ওই হ্রাস পেয়েছে। ওকে, আমরা কত দিলাম? 10 তারিখ, 1-7-10, আরেকটা আছে মেবি। এখন হ্যাঁ 10 তারিখ, 10 তারিখ, 1 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 12 তারিখ লেনদেন না, এখন 20 তারিখ। 20 তারিখ, এটাও কি লেনদেন? এটা আমাদের কি লেনদেন। সুমনা ট্রেডার্স এর নিকট হতে 3,000 টাকা পাওয়া গেছে, টাকা পাইছি। টাকা পাওয়া গেলে সুমনা ট্রেডার্স কি ছিল? আমার পাওনাদার ছিল, রাইট? পাওনাদার ছিল, পাওনাদারকে আমার দেওয়া লাগতো, এটা কি প্রাপ্য হিসাব ছিল, বুঝো নাই? ওকে, সুমনা ট্রেডার্স দেখো, ওরে আমি ধারে পণ্য বিক্রি করছিলাম 7 তারিখ, ওর নাম হয়তো সুমনা ছিল, মেয়ে মানুষ তাই না? এই 7 তারিখে টাকাটা ওর থেকে আমি পাইছি কত? 30,000 টাকা। ওর কাছে বাকিতে বিক্রি করছিলাম 50 টাকা, পাইছি 30,000 টাকা। সো নগদ অর্থ বৃদ্ধি পাইছে। যে সুমনা ট্রেডার্স এর নিকটতে 30,000 টাকা পাওয়ার ফলে বা প্রাপ্য হিসাবে দেনদার থেকে টাকা পাওয়ার ফলে নগদ অর্থ, নগদ অর্থ এ বৃদ্ধি পাইছে, এ বৃদ্ধি। আরেকটা কি হয়েছে? অপর দিকে আরেকটা কি হয়েছে? নগদ অর্থ এ বৃদ্ধি পাইছে, অপর দিকে তোমার প্রাপ্য হিসাব তো সম্পদ ছিল তাই না? অপর দিকে প্রাপ্য হিসাব এ হ্রাস পেয়েছে, এ হ্রাস পেয়েছে। বুঝতে পারছি যে প্রাপ্য হিসাবে একটা সম্পদ ছিল, ওর থেকে আমি টাকা পাইছি, সো ওর টাকাটা কমে যাবে, নগদ টাকা পাওয়া গেছে, শেষ। সেম এস, স্ক্রিনশট নিয়ে নাও। এখন কত? গ নম্বর তাই না? গ, কত কি বলছে? সমীকরণ পদ্ধতি বা হিসাব সমীকরণ উপর লেনদেন প্রভাব। দেখো একই জিনিস, কি মার্কার কি হালকা হয়ে যাচ্ছে? দেখো তো ভাইকে বলো, মার্কার কি হালকা হয়ে যাচ্ছে? মার্কার দেখা যায় লেখা? না মার্কার চেঞ্জ করতে হবে। দেখা যাচ্ছে? তারিখ, এটা কি সম্পদ, ও সম্পদ দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটা কি বলছে? এটা ইংলিশে বলছে নাকি দেখে দাও না। সম্পদ সমান দায়, এটা অনেকে এইভাবে আলাদা একটা ঘর করে, চাইলে করতে পারো। দায় প্লাস মালিকানা সত্ত্ব দিয়ে দেয়, দেওয়া যায় এটাও। ওকে, মালিকানা সত্ত্ব। দেন দেখো এখন 1 তারিখে সেম, 1 তারিখ কি হবে? নগদ টাকা হবে আর পাওনাদার বৃদ্ধি পাবে। পাওনাদার নগদ টাকা কত? 75,000 টাকা। 75,000 টাকা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 75,000 টাকা। দেন 2 তারিখে আমাদের লেনদেন নয়। 7 তারিখ কি হয়েছে? 7 তারিখ ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় করলে আমার কি হয়? প্রাপ্য হিসাব বাড়ে। দাও প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব বা দেনাদার কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা প্রাপ্য হিসাব বাড়লো, যেহেতু বিক্রয় করছে আমার আয় হয়েছে, আয় হলে মালিকানার সাথে বৃদ্ধি পায়। এটা একটু দেখো যে মালিকানার সাথে মানে কি? ওই না, দেখো ওই না, ওই উপাদান কটা ছিল? 4টা ছিল। সি, আর, ই, ডি। এখন সি মানে মূলধন বা ক্যাপিটাল, আর মানে রেভিনিউ বা আয়। এই সির সাথে আর যোগ হয়, এই ব্যয় উত্তোলন গুলো মাইনাস হয়। বুঝে গেছে? এই জন্য আমরা যেহেতু এখানে বিক্রয় করলে আয় হয়েছে, এই জন্য মালিকানার সাথে প্লাস করে দিছি। তোমরা না বুঝতে পারলে এটা দেখে নাও। হ্যাঁ 7 তারিখ শেষ। দেখো 10 তারিখে নগদে মণিহারি ক্রয়, নগদে মণিহারি ক্রয় করছে। মণিহারি মানে নগদ টাকা মাইনাস হবে, যেহেতু একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইছে যেহেতু মালিকানার সাথে হ্রাস হবে। ওকে, শেষ। 12 তারিখ হবে না? 20 তারিখ। 20 তারিখ কি? সুমনা ট্রেডার্স এর নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। এখন বুঝতে হবে তুমি কার কাছে টাকা পাও। পাওনাদারকে তো আমাদের টাকা দেওয়া লাগে, আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে টাকাটা পাই। সো এই প্রাপ্য হিসাব টাকা মাইনাস করবে এবং নগদে টাকাটা পাবো। পাইছি কত? 30,000 টাকা। ওর থেকে পেলাম 30,000 টাকা। এটা কে ছিল? প্রাপ্য হিসাব বা দেনাদার। সো দেনাদারকে মাইনাস করে দাও, ওর থেকে আমি 30,000 টাকা পাবো না, ওর থেকে পাই গেছে অলরেডি। সো আর তো নাই, খুবই সহজ একটা অঙ্ক ছিল, এবারটা ব্লাঙ্কই থাকুক। আমাদের এখানে পাওনাদার নাই, নাই পাওনাদার নাই, কত সহজ একটা অঙ্ক। ওকে, দেখো 50, 30, 20,000। ওকে, এখানে কত?
৭৫,০০০ যোগ ৫০,০০০, ১,২৫,০০০ থেকে ২,২০০ বাদ দাও, ১,২২,৮০০ টাকা। ১,২২,৮০০, রাইট? দেখো ক্যালকুলেশন ঠিক আছে কিনা। এখানে ৭৫,০০০ যোগ ৩০,০০০, ১,০৫,০০০ টাকা থেকে তুমি ২,২০০ টাকা বাদ দাও, ১,০২,৮০০ টাকা। সো হ্যাঁ, ১,২২,৮০০ টাকাই হয় আমাদের অ্যান্সার, ১,২২,৮০০ টাকা। ওকে, বুঝতে পারছি। শেষ আমাদের ভাইয়া ২ নম্বর ম্যাথটা শেষ হয়ে গেল। এখন আমরা ৩ নম্বরে যাবো। ক্লাসটা কেমন লাগতেছে? দেখো এখন ৩ নম্বর ম্যাথটা শুরু করো। ৩ নম্বর ম্যাথটা দেখো, বলা আছে যে লিগ্যাল এইড নামে জনাব আশফিয়া ২ মে একটা আইন ব্যবসা চালু করছে। আইন ব্যবসা মানে কি ভাইয়া? উনি উকিল ছিল, উনি ল ফার্ম চালু করছে, একটা অফিস দিছে। এখন সেখানে কি কি হয়েছে দেখো, আমাদের কোন বলা আছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য। অপরিশোধিত মানে কি? যেখানে পরিশোধ করা হয় নাই, বকে আছে, ডিউ আছে, এইটা। ওকে, দেখো ২ তারিখ কি বলছে, আইন পেশায় ১,০০,০০০ টাকা বিনিয়োগ, এটা লেনদেন। অফিস ভাড়া পরিশোধ করা হলো, এটাও লেনদেন। দেখো ধারে সেবা সরঞ্জাম ক্রয় হয়েছে ৪০,০০০ টাকা দিয়ে, আমি ৪০,০০০ টাকা দিয়ে সেবা সরঞ্জাম ক্রয় করছি ৪০,০০০ টাকা দিয়ে, বুঝে গেছে? ওকে, এখন দেখো সেম জিনিসটা ৩০ তারিখে যাও তো, বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। ৪০,০০০ টাকা দিয়ে সেবা সরঞ্জাম ধারে কিনছি এবং ৩০ তারিখে আইসা ৩০,০০০ টাকা পরিশোধ করে দিছি। তাহলে আমার এখন থাকে কত টাকা? ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকা কি আমার অপরিশোধিত বা বকে আছে, বা আমি এখন পরিশোধ করি না, ডিউ আছে। ঠিক আছে, এটা আমরা একটু ছক করে একটু ফর্মালিটি করে করে দিচ্ছি। এই মার্কার কি চেঞ্জ করা লাগবে? দেখো তো, তারিখ বিবরণ টাকা টাকা, তোমরা একটু লিখে নিবা যে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করা হলো, তারিখ বিবরণ টাকা টাকা। ওকে, এখন দেখবা অপরিশোধিত মূল্য আমাদের ৮ তারিখ এবং ৩০ তারিখ। সো ৮ তারিখে কি করলাম, ধারে সেবা সরঞ্জাম ক্রয়, সেবা সরঞ্জাম ক্রয় কত? ৪০,০০০ টাকায়। এই ম্যাথটা আসে আমাদের বই টাইপেরই ম্যাথ আসে, যে বইতে যে টাইপের ম্যাথ আছে এই টাইপের ম্যাথগুলো বোর্ডে আসে। তো বোর্ড কোশ্চেন যখন নেক্সট ক্লাস সলভ করবো তখন দেখতে পাবা। ৩০ তারিখে কি করলো, ১০,০০০ টাকা পরিশোধ, ৩০,০০০ টাকা পরিশোধ করে দিছে। সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ, সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ, মূল্য পরিশোধ করছে কত টাকা? ৩০,০০০ টাকা। থাকে কত টাকা? ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকা কি ভাইয়া? অপরিশোধিত, অপরিশোধিত, এখনো পরিশোধ করা হয়নি। ৩ নম্বর খতে ভাইয়া কি বলা আছে দেখো তো, বলা আছে যে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমরা একটু আগে তোমাদের বুঝে নি যে মালিকানা সত্ত্বের পরিমাণ, মালিকানা মালিকানা সত্ত্ব, দেখো মালিকানা সত্ত্ব বা এওই বা ওনার্স ইকুইটি এর উপাদান কয়টা ভাইয়া? এর উপাদান হচ্ছে স্যার ভাইয়া ৪টা। কয়টা? মূলধন, দেখবা একটু আগে তোমাদের বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছে তাতে সুবিধা হয়। মূলধন, আয়, ব্যয়। যদিও এই বেসিকটা আমি বেসিক ক্লাসে বুঝিয়ে দিছি, তারপরে তোমরা যারা নতুন এই প্রথমে এই ক্লাসটা দেখতেছো ওদের জন্য আর কি। সো মূলধনের সাথে আমার আয়টা যোগ করো ভাইয়া, দেখো ব্যয়টা মাইনাস করবো, উত্তোলনটা মাইনাস করব। বুঝতে পারছি? এভাবে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করব। এখন ডিরেক্টলি ম্যাথে চলে আসো। তারিখ বিবরণ টাকা টাকা, টাকা টাকা তারিখ। ওকে, তো তারিখ বিবরণ টাকা টাকা। দেখো ১ তারিখ নয়, এখানে তো ১ তারিখ নেই, ২ তারিখে দেখো ২ তারিখে উনি কি করছে? আইন পেশায় বিনিয়োগ করছে। এটা কি আমার মূলধন? আইন পেশায় বিনিয়োগ, আইন পেশায় বিনিয়োগ, আইন পেশায় বিনিয়োগ।
কত টাকা? 1,00,000 টাকা। 1,00,000 টাকা আইনপেশা বিনিয়োগ। এবং দেখো আমরা এখন কি যোগ করবো? সি সি পাইছি, আর ই লাগবে এবং ডি লাগবে, আর রেভিনিউ দেখো বা আমরা যাবো ওইটা একসাথে করে ফেলবো। 4 তারিখ কি? অফিস ভাড়া পরিশোধ করা হলো, এটা কেমন একটা ব্যয়। সো ভাড়া পরিশোধ, অফিস ভাড়া পরিশোধ, এটা কি আমার জন্য একটা ব্যয়, সেটা মাইনাস করো। 18,000 টাকা, 18,000 টাকা মাইনাস। তারপর কত তারিখ? 8 তারিখ। দেখো 8 তারিখে আসবে ভাইয়া, একটু দেখো তোমরা যে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হল। ভাইয়া এক পার্টি বললো ভাইয়া ক্রয় করছি ব্যয় হয়েছে, দেন মাইনাস দিয়ে দেন। বাট এটা হবে না, কারণ কি? সেবা সরঞ্জাম এটা তোমরা কি একটা সম্পদ, সম্পদ ক্রয় করছো। আমার এখানে কি হয়? সম্পদ বৃদ্ধি পায় আর নগদ টাকা চলে যায়, মানে একটা সময় বৃদ্ধি পাইছে আর একটা সময় চলে যায়, এরকম না? যদি তুই এখানে আমরা কি করছিলাম, ধারে কিনছিলাম, তার সম্পদ বৃদ্ধি পাইছিল এবং পাওনাদার বৃদ্ধি পাইছিল, এটা তো কোনো ব্যয় হয় নাই। বুঝতে পারছো? এটা কেন ব্যয় হয় নাই? কারণ কি দেখো, সম্পদ এ বৃদ্ধি পাইছে এবং এল বৃদ্ধি পাইছে। এল কেন বৃদ্ধি পাইলো? কারণ এটা আমরা ধারে ক্রয় করছিলাম। এটার ব্যাখ্যা হচ্ছে এইটা। ভাইয়া বলছিলাম প্রত্যেকটা এন্ট্রির ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিব। এটা আসলো না? 8 তারিখ আসবে না? দেখো 12 তারিখ। 12 তারিখ কি বলছে? মক্কেলদের নগদে আইনি সেবা দিল। মক্কেল মানে ওর ক্লায়েন্ট, যারা নগদে আইনি সেবা দেওয়া হলো। নগদে আইনি সেবা, আইনি সেবা দেয়া হলো। হলো মক্কেলদের নগদ আইনি সেবা দেওয়া হলো কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা। 12 তারিখ পর দেখো 16 তারিখ। 16 তারিখ কি করছে? বেতন পরিশোধ, কর্মচারীদের বেতন পরিশোধ। বেতন, বুঝছো? চাইলে কিন্তু সুন্দর লিখতে পারি আমি, একটু টাইম লাগে বেশি, এতটুকু কিন্তু আমার হাতে লেখা খারাপ না একেবারে, তাই না? কর্মচারীদের বেতন পরিশোধ 10,000 টাকা। বেতন আমার জন্য একটা কি ব্যয়, মাইনাস করে দিব। 16 তারিখের পর কত আছে? 25 তারিখ। ভাইয়া 25 তারিখ ব্যাংক থেকে ঋণ নিছি, এটা আমার আয় না? আয় এটা অনেকের মধ্যে আয় হইতে হয়, দেখো কেন আয় না? ব্যাংক থেকে ঋণ নিলে আমার কি হয়? নগদ টাকা বাড়ে, নগদ প্লাস নগদ টাকা বাড়ে। অপরদিকে ব্যাংক ঋণ মানে দায় বাড়ে। আমার এখানে আয় বা ব্যয়ের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য। ঠিক আছে, এটা আমরা আসলো না। 27 তারিখে দেখো, কি লিখলাম এটা? 27 তারিখ। 27 তারিখ কি? মক্কেলদের দ্বারে আইনি সেবা দেওয়া হলো। ধারে আইনি সেবা দেওয়া হলো, এটা তোমার আয়, তাই না? ধারে বা নগদ আয় তো হয়েছে, কি না হয়েছে দেখো এখানে কি? প্রাপ্য হিসাব বাড়লো, প্রাপ্য প্লাস হইব, বিক্রয় প্লাস হবে, বিক্রয় করলে আয় হয়, এই জন্য। এক্সপ্লেনেশনটা দেখবে, ব্যাখ্যাটা কেন হলো, এই কেন উত্তরটা সবসময় খুঁজবা। ধারে আইনি সেবা দেওয়া হলো, ধারে আইনি সেবা দেওয়া হলো, আইনি সেবা দেয়া হলো, হলো, তাই না? কত টাকা? 60,000 টাকা। এটা আমার আয়। ওকে, এখন দেখো ভাইয়া 30 তারিখ বলবে ভাইয়া বাকিতে কৃত সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ, এটা তো ব্যয়, তাই না? এটা তো ব্যয়ও, আমি নগদে টাকা পরিশোধ করছি, ব্যয় না? দেখো এটা ব্যয় না, এটা না আসবেই না, আয় বেড়ে কিছুই না। দেখো সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ করছো, এই কাহিনীটা কি হয়েছে? প্রথমে আমি বাকিতে একটা সেবা সরঞ্জাম ক্রয় করছিলাম। বাকিতে যখন দেখো সেবা সরঞ্জাম ক্রয় করছিলাম, তখন কি হয়েছিল? সম্পদ বাড়ছিল, এ বাড়ছিল এবং এল বৃদ্ধি পাইছিল। এটা যখন আমি এখানে ওই সেবা সরঞ্জাম 30,000 টাকা পরিশোধ করছি, তখন কি হবে? এ মাইনাস হবে আর এল মাইনাস হবে, মানে সম্পদ মানে নগদ টাকা হ্রাস পাইছে এবং পাওনাদার 30,000 টাকা হ্রাস পাইছে। এই জন্য এটা কি আয় এবং ব্যয় কিছুতেই যাবে না, কোনোটাতেই যাবে না। বাট আমরা যারা না বুঝি বা শুরুতে হট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে এটা ব্যয়, তার নগদ টাকা চলে গেছে, তাদের জন্য এটা ভুল হইতে পারে। সেই জন্য ভাই ব্যাখ্যাটা দিয়ে দিলাম, সেটা আসবে না। দেখো এখন যোগ বিয়োগ করে কত টাকা আসে? আমাদের মাইনাস ফিগার আছে কয়টা? 18 এবং 10, 28,000 টাকা, তাই না? সো 1,90,000 থেকে আমরা 28,000 টাকা মাইনাস করে দাও, 1,62,000 টাকা। 1,62,000 টাকা। এটা কি ভাইয়া? এটাকে বলে সমাপনী মালিকানা সত্ত্ব। আশা করি এই এন্ট্রিগুলা, ব্যাখ্যাগুলা তোমরা ঠিকভাবে বুঝতে পারছো কেন হয় নাই। আশা করি ভাই তোমাদেরকে বুঝাইতে পারছি। এটা কি সমাপনী মালিকানা সত্ত্ব, একটু দেখো, লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, একটু দেখে নাও। ওকে, আমরা এখন গ নম্বরটা করব। গতে কি বলা আছে? হিসাব সমীকরণ। হ্যাঁ, গতে বলা আছে হিসাব সমীকরণের
সব করে নাও। তোমরা লিখে নিবা যে হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো। 6 তারিখ। দেখো, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সেখানে কি ওই লিখে দিই আমি শর্টকাটে, এটা কি মালিকানা সত্ত্ব। আর এখানে তো নগদ টাকা অবশ্যই হবে, নগদ ছাড়া তো প্রতিষ্ঠান চলে না। দেখো এখন বইটা হাতে নাও। বলছে কি 8 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 30 তারিখ লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। দেখাই, 8 তারিখ শুরু করি। 8 তারিখে কি বলছে? ধারে সেবা সরঞ্জাম ক্রয় করছে। ধারে সেবা সরঞ্জাম ক্রয় করছে মানে কি বাকিতে ক্রয় করছে, তাই না? তাহলে সেবা সরঞ্জাম একটা গড় হবে, আর এখানে একটা পাওনাদার হিসেবে আসবে। সেবা সরঞ্জাম, সেবা সরঞ্জাম, ওকে। 8 তারিখ দেখো, ধারে সেবা সরঞ্জাম ক্রয় করছে মানে আমার 40,000 টাকার সেবা সরঞ্জাম বৃদ্ধি পাইছে। অপরদিকে আমার পাওনাদার বৃদ্ধি পাইছে। অপরদিকে আমার পাওনাদার বৃদ্ধি পাইছে। তারপর আছে ভাইয়া 12 তারিখ। 12 তারিখ কি হয়েছে? মক্কেলদের নগদে আইনি সেবা দিচ্ছে। নগদে নগদে নগদ টাকা বাড়বে 30,000 টাকা নগদে আইনি সেবা দেওয়া হয়েছে। এটা আমার একটা আয়, সো আয় এখানে বৃদ্ধি পাইলো। এটা তো না বোঝার কিছু নাই। 15 তারিখ দেখো, 15 তারিখে কি বলছে? ভাই 15 তারিখ তো নাই। ওই কি বইতে কি ভুল লিখছে? আমাদের তো 15 তারিখ নাই, নাই তো 15 তারিখ। 8 তারিখ, 12 তারিখ, 15 তারিখ নাই মানে আমরা 16 তারিখ ধরি, তাই তো? 16 তারিখ ধরি, 15 তারিখ যেহেতু নাই 16 তারিখ ধরি। আচ্ছা এখানে তো 15 তারিখ নাই, আমাদের ইন্ডিতে 15 তারিখ নেই, 16 তারিখ ধরে করি। 16 তারিখে দেখো অফিস কর্মচারী বেতন পরিশোধ। বেতন পরিশোধ করছো, তাহলে নগদ থেকে মাইনাস হবে, আর এখান থেকে মাইনাস হবে, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে, শেষ এটা। এবং লাস্টে 30 তারিখ, বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। মূল্য পরিশোধ করছো 30,000 টাকা, সো নগদে পরিশোধ করছো, নগদ টাকা মাইনাস হবে। অপরদিকে মালিকানা অপরদিকে পাওনাদার 30,000 টাকা মাইনাস হবে। পাওনাদার মানে কমে যাচ্ছে, ওরে পাইতো 40,000 টাকা, ওরে 30,000 টাকা দিয়ে দিছে, এখন কমে গেছে না, এইটা এতটুকুই তো। এখানে হবে 10,000, এখানে 40, এইখানে তো কিছুই থাকে না। আয় হায়, এখানে তো 40 মাইনাস 10,000 টাকা থাকে, মাইনাস 10,000 টাকা থাকে, তাই না? 40, আচ্ছা এটা আমরা পুরোটা করবো, এখানে একটু প্রশ্ন মানে ভুল আছে, এটা আমরা আবার পুরোটা করে দিব, একদম প্রত্যেক এন্ট্রিতে আমরা করবো, সমস্যা নেই, প্যারা নিবা না। আমার এখানে 15 তারিখ নাই, তারা 15 তারিখ দিছে, আচ্ছা অঙ্ক তো মিলবে। 30 থেকে 10 গেলে এখানে কত 20,000 টাকা থাকবে, 20 আর 10 30,000। আবার এখানে কত, এখানেও 40 থেকে 10 গেলে 30,000 টাকা। হ্যাঁ অঙ্ক হয়েছে। এখন আমি এটা 4 তারিখ লেনদেন না করে আমরা পুরোটা করে দিই, তোমাকে তোর সুবিধা হবে না? পুরোটা করে দিই, ওকে। এটা তো বুঝছো, এটা বইয়ের মতো, এটা বইতে যতটুকু দেওয়া আছে অতটুকুই। 15 তারিখ দেওয়া ছিল না, আমরা 16 তারিখ ধরে করছি। এখন ভাইয়া তোমাদের পুরোটা করে দিই, কেমন হয়? পুরোটা করে দিই, ওকে। যা যা লেনদেন আছে সবগুলো তো করে দিচ্ছি, তাহলে তোমাদের একটা প্রস্তুতি আরো গুছানো হবে, ওকে। শুরু থেকে আসো, আমরা 2 তারিখ থেকে করে দিই। 2 তারিখে কি বলছে? আইন পেশায় বিনিয়োগ, নগদ, আমি একটু তাড়াতাড়ি যাই। 1 লক্ষ টাকা নগদে বাড়লো। অপরদিকে মালিকানা সত্ত্ব 1 লক্ষ টাকা বাড়লো, 1 লক্ষ টাকা বাড়লো। 4 তারিখ ভাড়া পরিশোধ করছো, অফিসের ভাড়া, অফিস ভাড়া পরিশোধ করছো তুমি ক্যাশে, সরি নগদে, এখানেও মাইনাস হবে, একটা ব্যয় আমার এই জন্য মাইনাস, ওকে। 8 তারিখ ধারে সেবা সরঞ্জাম ক্রয় করছো 40,000 টাকা দেয়, 40,000 টাকা এখানে বৃদ্ধি পাবে। অপরদিকে পাওনাদার বৃদ্ধি পেলো 40,000 টাকা, ওকে। 12 তারিখ নগদে আইনি সেবা দিছো, ক্যাশ পাইছো, নগদ টাকা বাড়বে। অপরদিকে এটা যেহেতু আয়, আমার এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। 16 তারিখ কর্মচারী বেতন পরিশোধ 10,000 টাকা, বেতন পরিশোধ নগদ থেকে মাইনাস হবে। অপরদিকে মালিকানা সত্ত্ব মাইনাস হবে, যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে, ওকে। 16 তারিখ পর আছে 25 তারিখ। 25 তারিখে কি হয়েছে? 25 তারিখ দেখো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। আচ্ছা এখানে ভাই তোমাদের একটু বুঝিয়ে দিই কি কাহিনী হয়েছে। আমরা এটা ওইদিন বেসিক ক্লাসে একটা উদাহরণ বুঝিয়েছিলাম যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। এখানে সবচেয়ে যুক্তিযুক্ত হয় কি যে
ব্যাংক হিসাব আর ব্যাংক হিসাব দুইটা জিনিস দেখানো সবচেয়ে যুক্তিযুক্ত হয়, কিন্তু আমাদের বইতে কি আছে, ওই ব্যাংক হিসাবে টাকাটা নগদে ঢুকে দিচ্ছে, আমরা করবো না এটা। বুঝে গেছে? তো আমরা এখানে ব্যাংক ঋণের একটা গড় লাগবে, এটা ধরো ব্যাংক ঋণ, এটা কি পাওনাদার, পাওনাদার কত 40,000 টাকা ছিল, 40,000 টাকা। ওকে, এখানে আমরা ব্যাংক হিসাবটা দিব না, ব্যাংক হিসাব দিব না কারণ কি আমাদের বইতে ব্যাংক হিসাবে টাকাটা নগদ দিয়ে দিছে, এজন্য আমরা দিচ্ছি না। 25 তারিখ বলছে কি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে কি হয়, আমরা নগদ টাকাটা পাই, আমাদের নগদ টাকা বাড়ে, সো নগদে টাকাটা অ্যাড হবে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। অপরদিকে কাহিনীটা কি হয়েছে, অপরদিকে ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা বাড়বে, অপরদিকে ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা বৃদ্ধি পাবে। 27 তারিখ দেখো ভাইয়া, মক্কেলদের দ্বারে আইনি সেবা দেওয়া হলো, দ্বারে আইনি সেবা দিচ্ছ, বাকিতে সেবা দিচ্ছ, দ্বারে সেবা দিচ্ছ মানে প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য হিসাব। ধারে আইনি সেবা দিচ্ছে 60,000 টাকা, সো প্রাপ্য হিসাব 60,000 টাকা বাড়বে, 60,000 টাকা, এবং আয় হয়েছে কত 60,000 টাকা। এটা কিন্তু ভাইয়া অতিরিক্ত জিনিস, এটা কিন্তু বইয়ের মানে রিকোয়ারমেন্ট ছিল না, এই জন্য ভাইয়া সম্পূর্ণ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 30 তারিখে দেখো, বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ, নগদে পরিশোধ করছো 30,000 টাকা, আর পাওনাদার ছিল কত 30,000 টাকা। ওকে, ক্যালকুলেশন করো 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 তাড়াতাড়ি করো। এখানে কত 60,000 দেখা যায় তো, 60,000, এখানে কত 40,000, এখানে মাইনাস ফিগার কটা আছে 18, 10, 28,000 টাকা, 28,000 টাকা কি মাইনাস ফিগার, মাইনাস, আর প্লাস আছে কত 1 লক্ষ 2 লাখ, 1,30,000, 2,30,000, 2,60,000, 2,60,000 থেকে 28,000 টাকা বাদ দাও, 2,32,000, 2,32,000, 2,32,000 আর 1 লাখ কত 3,32,000 টাকা। এক সাইড মিলে গেছে, এখান দেখো ওটা তো মাইনাস 10,000, তারপর কি কাহিনী, তাহলে এখানে কত 1 লাখ টাকা, এখানে কত সেম 28, এখানে তো আমরা করছি 1,62,000 টাকা হয় তাই না, 1,90,000 থেকে 28,000 টাকা বাদ 1,62,000 টাকা। এটা পাইলাম কিভাবে, ওই যে খতে আমরা মালিকানা সূত্র করছি না, সেমই তো 1,62,000 টাকা। 1,62,000 আর 1,10,000, 1,62,000 যোগ 1,10,000, কত আসে 2,62,000, 2,72,000 মিললো না কেন, দাঁড়াও দাঁড়াও, 27 তারিখ কি হয়েছে দেখো তো, ব্যাংক ঋণ নেওয়া হলো, কি করছে এখানে দাঁড়াও, মক্কেলদের ধারে আইন হিসেবে দেওয়া হলো প্রাপ্য হিসাব, ধর একটু শুরুতে দেখি কি হয়েছে, আইন পেশে আমরা 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ঠিক আছে, রাইট, 18, 18 ঠিক আছে, এখানে 40 সেবা সরঞ্জাম পাওনাদার বাড়ছে 40, এটাও ঠিক আছে। সেই 12 তারিখ কি হয়েছে, আইন হিসেবে দেওয়া হলো, এটাও ঠিক আছে, 10, 10 ঠিক আছে, 1 লক্ষ, 1 লক্ষ, এটা তো ঠিক আছে, এটাও ঠিক আছে। অতিরিক, অতিরিক, এখানে তো কাহিনী আছে তাই না, তো পরিশোধ করছি, আমি তো বলি যেন মিলে না কেন। 30 তারিখে দেখো, সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ করছো, পরিশোধ করে নগদ টাকা মাইনাস হয়তো ভাই, কত 30,000 টাকা মাইনাস করো, 2,32,000 থেকে 30,000 টাকা মাইনাস করো, এখানে 2,02,000 হবে, এই জন্য তো মিলবে না কেন, 2,02,000। তো এখানে কত থাকে সেম জিনিস, 3,32,000 থেকে তুমি 30,000 টাকা বাদ দাও, এখন মিলবে না। দেখো এখানে কত আছে 18, 28, 28 যোগ 30, 58, এখন কত হবে 58,000 টাকা তাই না, এই 58 মাইনাস ফিগার, তার কত 1 লক্ষ, 1,30,000, 2,30,000, সো 2,30,000, এখানে হবে 1,72,000 টাকা। ক্যালকুলেশনে সব শেষ করে দিল বুঝছো, 1,72,000 টাকা, ভুল করে না আমার মতো, 1,72,000 আর এখানে কত 1 লাখ, এগুলো 2,72,000 টাকা। অঙ্ক ভুল হবে কেন, ক্যালকুলেশন ভুল হইতে পারে, এখানে কত 2,72,000 টাকা।
ওকে, এখানে কত 2,72,000 টাকা। ভাইয়া সরি, ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল। দেখো এখন ম্যাথ কিন্তু ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন ভুল হয়েছিল। ওকে, 2,72,000, 2,72,000 বুঝা গেছে। এটা আমাদের কি এক্সট্রা ছিল, অর্থাৎ 3 নম্বর অঙ্কে পুরা রিকোয়ারমেন্ট যা যা ছিল তার ভিতরে আমরা পুরোটা করে দিচ্ছি। ওকে ডান, 3 নম্বর অঙ্কটা শেষ। এখনো 5টা ম্যাথ আছে বুঝছো, 8টা পুরোটা এসে সলভ করে দিব এক ক্লাসে, এটা তোমার বসানোর লাগে। জাস্ট এই কোর্সের ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ করবা, দেন ইনশাআল্লাহ A+ পাবা। 4 ক কি বলছে দেখো, সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 জয় ট্রেডার্স এর নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন, মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। মোট বিক্রয় পরিমাণ কি আর করবো, ডাক দাও। এত বড় ঘর দিয়ে ফেললাম, 3টা ঘর দিছি। দেখি বিবরণ টাকা টাকা, এই বিবরণ টাকা টাকা যত হিসাব করি পকেটে থাকেন 1 টাকা, কিন্তু লাখ লাখ টাকা হিসাব করে ফেলি, রাইট? আমার মতো তোমাদের তো এই অবস্থা, এখন হিসাব করার লাগে ইউনিভার্সিটিতে উঠে। তোমার তো লাখ টাকা হিসাব করা, কোটি টাকার হিসাব করা লাগে আমাদের। ওকে দেখো, ও মোট বিক্রয় পরিমাণ 1 তারিখে কি বিক্রয় করছে দেখো, নগদে 55 টাকা দরে চিনি বিক্রয়, চিনি বিক্রয়, চিনি চিনি বিক্রয় করছে কত, 55 টাকা ধরে, মানে 55 টাকা ধরে 115 কেজি, দাম ছিল 55 টাকা, পরিমাণ হচ্ছে 155 কেজি। করো কত আসে দেখো, তোমরা দেখো। তারপর কত তারিখ, তো 7 তারিখ, 7 তারিখে কি আবারও চিনি বিক্রি করছে, এবার দাম ছিল কত 52 টাকা ধরে, এবার কত 56 কেজি। বুঝলাম না, দাম কি কমে গেল নাকি? আচ্ছা 15 তারিখে দেখো, মসুর ডাল বিক্রয়, মসুর ডাল বা ডাল বিক্রয় লিখে দিই, ডাল বিক্রয় কত টাকা, 110 টাকা। এই ডালের দাম বেশি, 110 টাকা ধরে 35 কেজি। করো। এখন দেখো আমাদের বাদ দিতে হবে কি কারোরই ভাট্টা, কারোরই ভাট্টা মঞ্জুর করেন, টোটালের উপরে কারোরই ভাট্টা 10%। বাট্টা কারবারি বাট্টা, কারোরই বাট্টা কি ভাইয়া, মালের মোট মূল্যের উপর যে টাকাটা মওকুফ করা হয়, যে টাকা কম হয় কি কারোরই বাট্টা। বা অনেক সময় সনাতন হিসাব পদ্ধতি অনুসারে আমরা বলতে পারি যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া হয় ওইটাও কি কারোরই বাট্টা। দুটো জিনিস মাথায় রাখলাম, যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া হয় এটা কারোরই বাট্টা, অপরদিকে মালের মোট মূল্যের উপর যে টাকাটা কম নেওয়া হয় মওকুফ করা হয় ওইটাও কারোরই বাট্টা। মনে করো এই শার্টটা এমআরপি লেখা ছিল, এমআরপি মানে গায়ে মূল্য লেখা ছিল 5,000 টাকা বা 3,000 টাকা, তাই না? এখন আমার কাছে 2,500 টাকা বিক্রি করছে, এই যে 500 টাকা কম নিচ্ছে, এটা কি কারোরই বাট্টা, এটা কিন্তু হিসাবের অংশ না। ওকে, ক্যালকুলেশন করো, 55 গুণ 100, 115, 6,325, 6,325 টাকা। ওকে, 55 গুণ 115, আমার না ভুল হয় ক্যালকুলেশনে। আবার এখানে 56 কেজি, হ্যাঁ 56 কেজি, 2,912, 2,912, এখানে 110 টাকা ধরে 35 কেজি, রাইট? 35 কেজি 3,850 টাকা। এটা হলো কি মোট। এখন মোট টাকা কত, মোটটা সাম করো, 6,325 যোগ 2,912 যোগ 3,850, 13,087 টাকা, 13,087 টাকা। এটা বারটা কত পার্সেন্ট, 10%, 10%। সো 13,087 10% দাও, 1,308 টাকা 70 পয়সা। পয়সা ধরবো, আচ্ছা দাও পয়সাই দাও। ওকে, এখন মাইনাস করো, যেটা থাকে এটা কি মোট বিক্রয়ের পরিমাণ, মোট 13,087 থেকে 1,308 টাকা 70 পয়সা, এখানে থাকে কত 11,778 টাকা 30 পয়সা। এটাই কি মোট বিক্রয়ের পরিমাণ, বুঝতে পারছি? ওকে, ক নম্বর শেষ। এই অঙ্কটা আসে, এই অঙ্কটা আমার এসএসসি পরীক্ষা আসছিল বুঝছো, আমি যখন 2020 সালে এসএসসি পরীক্ষা দিই তখন এটা বরিশাল বোর্ডে আসছিল। হ্যাঁ আমি বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আর এইচএস ছিল তোমার ঢাকাতে। 4 খ, খতে কি বলছে ভাইয়া, ক্যাশ মেমো প্রস্তুত করো কত তারিখে,
1 তারিখ থেকে ক্যাশ মেমো। আচ্ছা, ক্যাশ মেমো তো আমরা বলছি, ক্যাশ মেমো কখন প্রস্তুত করা হয়, কেন প্রস্তুত করা হয়? ক্যাশ মেমো ভাইয়া নগদে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়, বিক্রেতা প্রস্তুত করে, 3 সেট প্রস্তুত করা হয়। ওকে, শেষ। ছক করো, বিশাল বড় একটা ছক করবা, বুঝছো? সুন্দর করে করবা। প্রতিষ্ঠান নাম কি? সেলিম ট্রেডার্স। ঠিকানা দেওয়া নাই, সমস্যা নেই, আমরা দিব না। সেলিম ট্রেডার্স, একটু সুন্দর করে লিখি। ঠিকানা নাই। ওকে, এখানে দেখো তারিখ, তারিখ কয় তারিখ? 1 ফেব্রুয়ারি 2017। আচ্ছা, ছকটা একটু দেখে নাও তোমরা। ছকটা কি ছিল একটু দেখে নাও। যেখান থেকে বাউচার নং, বাউচার নং দেওয়া নাই আমাদের, আছে? বাউচার নং, ক্রেতার নাম, ঠিকানা। ঠিকানা এখানে একটু বড় কইরা ডিজাইন করে ক্যাশ মেমো লিখবা, ক্যাশ মেমো। ওকে, ক্যাশ মেমো। এখানে তোমার ক্রেতার নামও নাই, ক্রেতার ঠিকানাও নাই। না না না, ক্রেতার নাম তো আছে, জয় ট্রেডার্স। ক্রেতার নাম কি? জয় ট্রেডার্স। জয় ঠিকানা কোথায় বলো? জয় ঠিকানা কই দেওয়া আছে? জয় ট্রেডার্সের ঠিকানা দেওয়া নাই। এখন আমার ছকে যাই, ছকটা এরকমই। কর্মিক নং, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। এইগুলো তো অনেক প্যারা লাগে, বুঝছো? বা আমাদের হিসাবে না বেশিরভাগই ছক করা লাগে। দর, পরিমাণ, টাকা। সো কর্মিক নং বা সিরিয়াল নাম্বার, কতটা আইটেম কিনছো, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। সো এখানে লেখো, আর নিচে কি কি লেখা লাগে একটু দেখে নাও। টাকা লিখবা কথায়, কথায়। লাস্টে কিন্তু মাত্র লেখা লাগবে ভাইয়া, যত হিসাবই হোক, যত বড় অ্যামাউন্ট হোক, মাত্র শেষে মাত্র লিখে দিবা। এখানে ওই ক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর, এই কর্নারে বিক্রেতার স্বাক্ষর। আর লাস্টে লিখবে কি? বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। পণ্য নেওয়ার আগে বারবার চেক করে দেখেন, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, রিটার্ন দেওয়া যাবে না, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এই যে বক্স শেষ। এখন তোমরা জাস্ট অঙ্কটা বসায় দাও। কর্মিক নং হলো 1 নম্বর, একটা 1 তারিখে না, 1 তারিখ, 1 তারিখ কি করছে? চিনি বিক্রয়, বিবরণ দিব কি? চিনি বিক্রয়, জয়ের কাছে বিক্রয় করছি। চিনি বিক্রয় টাকা ছিল কত? 55 গুণ 115। সরি সরি, আমার তো এমন দেওয়া আছে, তো বক্সই আছে। আর দর কত? 55, পরিমাণ কত? 115 কেজি। এখন মাল্টিপ্লাই করো, 55 গুণ 115, 6325। বারটা কত ভাইয়া? বারটা হচ্ছে 10%। এটা কি বারটা? কারবারি বারটা, কারবারি বারটা 10%। 6325 গুণ 10%, 632 টাকা 5 পয়সা, 50 পয়সা আর কি, তাই না? 6325 গুণ 10%, 632 টাকা 50 পয়সা। এখন কত থাকে? 5692 টাকা 50 পয়সা মাত্র। মোট দেখো, 5000, একদম 1 2 বাচ্চাদের মতো, 5692 90 5692 টাকা 50 পয়সা মাত্র। ওকে, 5692 টাকা 50 পয়সা মাত্র। একটা সিগনেচার দিই আমি, তাই না?
তুমি একটা সিগনেচার দাও, আমি একটা দিই। ক্রেতা স্বাক্ষর, বিক্রেতা স্বাক্ষর, এটা কি হয়ে গেল? আমাদের ক্যাশ মেমো প্রস্তুত করা হয়ে গেল। এখানে একটু ভাইয়া এইগুলোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট আমার ছকটা মুখস্থ করে নিতে হবে, ছক মুখস্থ না করলে পারবা না, এই যে ভুলে যাবা। ঠিক আছে, ওকে, মুছে দিলাম। ওকে, এখন তো আমরা চালান প্রস্তুত করো, চালান গত বলেছে চালান। ওকে, আবার ছক আঁকি। এটা নামই সেলিম ট্রেডার্স, অফ প্রতিষ্ঠান নাম সেলিম ট্রেডার্স, ঠিকানা নাই, তারিখ এবার দেখি কয় তারিখ এটা করতে বলছে। এবার বলছে 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি 2017। ছকটা দেখো তোমরা, ছকটা কি? চালান নম্বর, চালান নম্বর কিছুই দেওয়া নেই, চালান নং, ক্রেতার নাম, ক্রেতার নাম কি? জয়। জয় থাকলে কমেন্টে রেসপন্স করো, জয় ট্রেডার্স, তোমার প্রতিষ্ঠানের নাম নাম করতেছে জয় ট্রেডার্স। আর জয়ের ঠিকানা কোথায়? ঠিকানা বলা নাই, ক্রেতার নাম, ঠিকানা, এটা কি? চালান। তোমরা সবাই জয়কে ধুমাই মেনশন দাও, বুঝছো? জয়ের চালান, এখন বক্স করো। এত লাগবে না, আচ্ছা। কমিট নং, বিবরণ, দর, পরিমাণ টাকা, বিবরণ, দর, পরিমাণ টাকা। এটা কত তারিখ? মানে 15 তারিখ। আমার এখানে কিছু লেখা লাগে, এখানে সেম জিনিস লাগবে, টাকা কথায়। এই যে আমি 1-2 বাচ্চাদের মতো, বুঝছো? এটা টাকা কথায় লিখতে হবে। দেন একটা বিক্রয় শর্ত আছে, শর্তটা আমরা বুঝিয়ে দিছিলাম তাই না? বিক্রয় শর্তটা কি ছিল? এরকম থাকে না যে 2/10 নিট 30, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাড়টা অবশ্যই স্যার আপনাকে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, এরকম ছিল না? হ্যাঁ, এটাই বিক্রয় শর্ত। আর এখানে থাকবে এই কর্নার থেকে বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। ভাইয়া ছকগুলো কিন্তু মুখস্থ করাই লাগবে। আমি তোমাদেরকে একটা পিডিএফ বানিয়ে দিয়ে দিব, এই ছকগুলো তোমাদের যাবতীয় ছক যা যা আছে হিসাব বিজ্ঞান বইতে সবগুলো একত্র করে একটা পিডিএফ দিয়ে দিব, পেজে দিয়ে দিব। দেখো এখানে কি? বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধন যোগ্য। ওইখানে কি ছিল? যে ভাই বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, সংশোধন যোগ্য। ওকে, এখন আমরা একটু ক্যালকুলেশন করো ভাইয়া, যে 15 তারিখে কি কাহিনী হয়েছে। আমরা ডাল বিক্রয় করছিলাম, মসুর ডাল, ডাল বিক্রয় লিখে দিও, মসুর ডাল যে বিক্রয় করছো 110 টাকা দর, কয় টাকা, কত কেজি? 35 কেজি। বাদ দিবা কি? কারবারি বাট্টা, কারবারি বাট্টা কত ভাইয়া? 10%, 10% ক্যালকুলেশন করো। 110 × 35, 3850 টাকা আসে। 10% কত? ওই তো 385 টাকা। কিভাবে করি? একটা শূন্য বাদ দিয়ে দেবো তাইলেই হবে। 3850 × 10%, 385 টাকা। এটা মাইনাস করো, যা থাকবে ওইটাই, 3465 টাকা। বাকি দশমিক আসা নেই, দশমিক আসতে তো লেখা লাগবে তাই না? তো লেখো টাকা কথায় 3465 টাকা মাত্র। 65, বানাম মনে আছে তো? 65, এটি হ্যাঁ 65 টাকা মাত্র। ওকে, এই যে প্যারার অঙ্ক ভাই, ছক টক করতে অনেক বেশি প্যারা লাগে, তোমাদেরও লাগে আমারও লাগে, বুঝছো তো? মুছে দিলাম। 4টা শেষ হয়েছে, মাত্র ক্লাসের অর্ধেক শেষ হলো, মাত্র ক্লাসের অর্ধেক শেষ হলো, আরো 4টা ম্যাথ করবো, একসাথে ক্লাসটা শেষ করে উঠবা। পাঁচ নম্বর শুরু করে,
5 5-এর কথা কি বলছে দেখেন। ওকে, 5-এর কথা বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। ভাইয়া আমাদের তৃতীয় অধ্যায়ে আমরা পড়বো একটা সূত্র ছিল প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের সূত্র কি দেখো, প্রারম্ভিক মূলধন কি এনার্জি কি ডাউন হয়ে গেছে তোমাদের? আমার কিন্তু ডাউন হয় নাই। সো প্রারম্ভিক মূলধনটা কি দেখো, প্রারম্ভিক মোট সম্পদ, মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। একটু পর ব্রেক দেবো, একটু পানি খাওয়ার ব্রেক দেবো, বুঝছো? প্রারম্ভিক মূলধন কি, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, এই সূত্রটা আমরা করব। ওকে, মুছে দিলাম। এখন বলছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, টাকা টাকা বিবরণ। প্রারম্ভিক মূলধন 1 তারিখে থাকে, রাইট? এখানে লেখো তারিখ 1 তারিখ, শেষ। এখানে বলছে জেমস ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকা আসপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। ভাইয়া নগদ টাকা আমার সম্পদ, রাইট? আসপত্র আমার সম্পদ, দায় নাই। তো সম্পত্তিটা যোগ করে দিলি এদের প্রারম্ভিক মূলধন হয়ে যাবে, বুঝে গেছে? তো নগদ এবং আসপত্র, নগদ কত? 1,20,000, রাইট? 1,20,000। আসবাবপত্র কত? 70,000 দেখলাম তো, 70,000ই। 70 70 1,90,000 টাকা। এটা কি প্রারম্ভিক মূলধন, শেষ। কত কি বলছে দেখেন, ভালো হইলো না ক্লাসটা? বুঝছো যে একসাথে তোমার 8টা ম্যাথ সলভ করে দিও, আর কোনো প্যারা হবে না। পরবর্তী ক্লাসে আবার বোর্ড কোশ্চেন গুলো সলভ করে দিব, শেষ। মানে 3টা ক্লাস করবে, একটা পুরো দামাদামা হয়ে যাবে। এখন খতে দেখো, খতে বলছে ওই যে মালিকানা মানে হিসাব সমীকরণ প্রমাণ করো যে a equals to l plus o, ওই যে একই জিনিস, হিসাব সমীকরণের প্রভাব। a equals to l plus o, সেম জিনিস। আমরা চলে যাই, কিন্তু আমি এখানে একটু ইংলিশে লিখবো, ইংলিশ অপশন যেহেতু চলে আসছে ইংলিশে লিখবো, রাইট? এটা তো বেশি বলে দিলাম কেন? তারিখ সমান তারিখ দেখি সম্পদ, আমরা এখন ইংলিশে লিখবো যেহেতু a equals to বলা আছে, a equals to l plus o e, ঠিক আছে? লাও এখানে ওই লিখে দিই আমি, মালিকানা সত্ত্ব, তাই না? এখানে কি নগদ তো থাকতেই হবে, নগদ। তারিখ মেনশন করে দেওয়া আছে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ। 1 2 আস্তাগফিরুল্লাহ, 3 তারিখ কই? ধুর মিয়া, কই কিছু তো বলা নেই তো। 3 তারিখ কই? কিছু দেওয়া আছে? 1 তারিখ আছে, 2 তারিখ আছে, 3 তারিখ তো নাই। এটা পুরোটাই করে দিব, দেওয়া তো নাই, 3 তারিখ তো নাই, আমরা পুরোটাই করে দিচ্ছি, বুঝে গেছে? আমরা পুরোটাই করব। ওকে ফাইন, চলো 1 তারিখে, 1 তারিখে কি বলা আছে? নগদ 1,20,000 টাকার আসবাবপত্র, সরি নগদ 1,20,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা। আসবাবপত্র একটা গদ্য, আসবাবপত্র ফার্নিচার, ইংলিশ বলো ফার্নিচার, তাই না? আসবাবপত্র 1,20,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা। ভাইয়া মূলধন কত? 1,90,000 টাকা। সম্পদ একটু ছোট হয়ে গেছে এবার, রাইট? 2 তারিখ দেখেন, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানে একটি ব্যাংক হিসাব খোলা হলো। সেম জিনিস, নগদ টাকা কমছে, ব্যাংকে টাকা বাড়ছে, একটা সম্পদ কমছে আরেকটা সম্পদ বৃদ্ধি পাইছে। এই সম্পদের নাম কি ভাই? ব্যাংক হিসাব। আর কিছু থাকবে? থাকবে তো আমার মারা খাবো পরে আবার। ব্যাংক হিসাব, ওকে। আচ্ছা ওটা পরে যদি হয় আমরা দেখে নিব যে 50,000 টাকা, নগদ টাকা কমছে 50,000 টাকা, এইখানে ব্যাংক হিসাব বাড়ছে 50,000 টাকা, এটা তো হবে না, এটা 50,000 টাকা। 2 তারিখ শেষ, 4 তারিখে আসেন। পেশা সংখ্যা দেখছেন, 4 তারিখে কি বলছে? বেলাল এন্টারপ্রাইজ নিকট হতে 35,000 টাকা পণ্য ক্রয়, প্রথমটাতে বুঝলেন না, বাকিতে কিনছে। পরবর্তীতে বলছে নগদ টোটাল প্রোডাক্ট কিনছে, পণ্য কিনছে 35,000 টাকা, টোটাল কত? 45,000 টাকা। এটা হলো বাকিতে ক্রয় করছে, প্রথম বুঝো। তারপর কি? তা বলছে নগদ প্রদান 20,000, নগদে প্রদান করছে স্যার কত? 20,000, এবং চেকে প্রদান করছে কত?
15,000, 15,000। এখন 20 আর 15 কত হাজার? 35,000। এটা কি নগদ এবং চেক, মানে নগদ সমতুল্য, চেক কিন্তু নগদ সমতুল্য। কিনছিলেন 35,000 টাকা মাল, টাকা পে করছেন 35,000 টাকা নগদের চেকে, বকেয়া আছে কত স্যার? 10,000 টাকা। এই 10,000 টাকা কি বাকিতে ক্রয় হয়েছে, এই 35,000 টাকা। বুঝতে পেরেছেন? 10,000 টাকা কি বাকিতে ক্রয়। তো আমাদের এখানে পাওনাদার ছক দেওয়া লাগবে, পাওনাদার, পাওনাদার। তো এরকম একটা অঙ্কই চাইছিলাম, হেব্বি মজা লাগে কঠিন ম্যাথ করে। দেখো 4 তারিখে নগদ প্রদান করছি কত? 20,000 টাকা। সো নগদ প্রদান মানে আমার 20,000 টাকা চলে যাবে। আবার ব্যাংক হিসাব কত? ব্যাংক হিসাব আছে চেকে প্রদান করছি 15,000 টাকা, 15,000 টাকা। একটু চাপায় লিখলাম, পরবর্তীতে আর একটা ঘর হবে। এই যে বাকি তো বিক্রয় আছে মনে হয়, হ্যাঁ বাকি তো বিক্রয় আছে, আগেই দিয়ে দিই। আরেকটা ঘর হবে, এটা কি প্রাপ্য হিসাব হবে, একটা প্রাপ্য। আর এটা কি ব্যাংক হিসাব, ব্যাংক। ওকে, এখানে কত? 50,000 টাকা। বুঝতে পারছি যে নগদে দিলাম কত? 20,000 টাকা, এবং চেকে দিছি, চেকে দিছি কত? 15,000 টাকা। ভাইয়া চেকে যখন আমি টাকাটা পরিশোধ করলাম, আমার ব্যাংক থেকে টাকা কমে যাবো না? এটাও কমলো। বুঝে গেছে? এখন আমার হয়েছে কত? দেখো 20,000, 15,000, 35,000। এই 35,000 টাকা আমার ব্যয় হয়েছে না? ব্যয় হয়েছে কি না? হয়েছে। আচ্ছা 35,000 টাকা ব্যয় হয়েছে, 35,000 টাকা মাইনাস করে দাও, 35,000 টাকা মাইনাস করে দাও। এতটুকু তো বুঝছো, এতটুকু বুঝছো না? এখন আমরা যে 10,000 টাকা পাইছিলাম, দেখো আমরা যে 10,000 টাকা পাইছিলাম ওটা কি হয়েছে? ওইটা তো আছে। তো এখানে এবার কি 10,000 টাকা, এই 10,000 টাকা কি? এটা কি বাকিতে পণ্য বিক্রয় করছিল, সরি বাকিতে পণ্য ক্রয় হয়েছে 10,000 টাকা। তো 10,000 টাকা, তাই এখানে তো আবার 10,000 টাকা মাইনাস হবে। এই জন্য আমরা কি একসাথে 35,000 টাকা মাইনাস করে দিই। এবার বুঝছো একসাথে আমি 35,000 টাকা কেন মাইনাস করি না? যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। প্রথমে দেখো 20,000 টাকা আমি ক্যাশে দিছি, 15,000 টাকা চেকে দিছি, 20 এবং 15, 35,000 টাকা, 35 টাকা মাইনাস করছিলাম। পরবর্তী থাকে 10,000 টাকা, 10,000 টাকা কি বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় করলে কি হয়? পাওনাদার বাড়ে এবং ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে আবার মালিকের সাথে মাইনাস হয়, এই জন্য 35,000 টাকা। এবার তো বুঝছি? ওকে, কোনো সমস্যা নেই। এবার দেখো তুমি ওরকম দেখতে পারো যে এখানে কত? এখানে 20,000, এখানে 35, তো এখানেও 35,000 টাকা থাকে কাটছিট করলে, একই জিনিস। এবং 6 তারিখে যাও ভাইয়া, 6 তারিখে দেখো 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদে 30। আবার একটু বোঝাই, 80,000 টাকা টোটাল পণ্য বিক্রি করছো, 80,000 টাকার পণ্য। ওকে, এর মধ্যে কাহিনী আছে। তুমি নগদ দিছো কত? নগদে ক্যাশে দিছো 30,000 টাকা, এবং চেকে দিছো কত? 25,000 টাকা। 30, 25, 55,000 টাকা, 55,000 টাকা। এটা কি তোমার ধরো নগদে চলে গেছে, ক্যাশ এবং চেকে চলে গেছে। এখন বাকি থাকে কত? 60, 25,000 টাকা এখন বাকি থাকে, 25,000 টাকা। এই 25,000 টাকা কি আমার বাকিতে পণ্য বিক্রয় হয়েছে? বুঝতে পারছি? 25,000 টাকা কি আমার বাকিতে পণ্য বিক্রয়। 6 তারিখ দেখো পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় করলে ভাই কি পান? আপনার ক্যাশ পাবেন 30,000 টাকা, 30,000 টাকা ক্যাশ পাইছেন। চেকে পাইছেন কত স্যার? চেকে মানে ব্যাংকে আসবে, চেকে তো পাইছেন 25,000 টাকা চেকে পাইছেন, এই 55,000 টাকা। এখন আপনি 25,000 টাকা কি বাকিতে বিক্রয় করছেন, বাকিতে কত? বাকিতে আসবে আবার 25,000 টাকা, 25,000 টাকা। 25, 25, 50, 50, 30, 80। এই 80 টাকা কি আমার আয়, আয় বৃদ্ধি পেয়েছে। আর কোনো সমস্যা হবে ভাই এইভাবে বুঝেলে? কোনো সমস্যা আছে? 6 তারিখ শেষ। এখন দেখো 9 তারিখ, 9 তারিখের কাহিনী কি? বেশি কর্নার চলে আসে, ওইদিকে জায়গা ফাঁকা, আমি কর্নার চলে আসি। 9 তারিখ কি? বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। ওই যে স্যার, স্যার ভাইয়া দেখেন দেখেন দেখেন, ওই যে 4 তারিখে আমি বেলাল এন্টারপ্রাইজে 10,000 টাকা পণ্য বাকিতে ক্রয় করছিলাম, এই যে 10 টাকা বাকি ছিল, আমি এখন 9 তারিখে এসে 10 টাকা পেমেন্ট করে দিব, পে করে দিচ্ছি, তাই না? ওকে, যখন 10 টাকা পেমেন্ট করে দিবা, অবশিষ্ট টাকা মানে 10,000 টাকা নগদে চলে যাবে, 10,000 টাকা চলে গেল, এবং এখান থেকে পাওনাদার 10,000 টাকা হ্রাস পেল বা কমে গেল। ফাইন। 18 তারিখ দেখো, 18 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছে। ভাইয়া এটা হলো প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট, বুঝছেন? ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক থেকে উত্তোলন করছে। ব্যাংক থেকে উত্তোলন করলে কি হয়? ব্যাংক থেকে উত্তোলন করলে, ব্যাংক 8,000 টাকা উত্তোলন করছে না, তো ব্যাংক থেকে 8,000 টাকা মাইনাস হয়ে যাবে, 8,000 টাকা মাইনাস।
এবং উত্তোলন কি হইতো, মাইনাস হইতো, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দাও। আর কিছু আছে? সব করে দিবে একদম, আর কিছু নাই। ওকে, নাই। 10-10 ব্যালেন্স আনডে 25,000। এখানে কত? 15 আর 8 23,000। 50 এবং 25 কত? 75,000 থেকে 23,000 টাকা বাদ দাও। 75 মাইনাস 23,000, 52,000 টাকা অ্যান্সার হবে এখানে। 70,000। ভাই দেখো ক্যালকুলেশন আমার যেন ভুল না হয়। ওকে, এখানে 50, 70, 80। 80 হলো মাইনাস ফিগার, 80 প্লাস ফিগার তো 1,20,000, 1,30,000। সো 1,30,000 মাইনাস 80, 50,000 টাকা থাকে, হয়েছে তো? 50,000 টাকা। 10, 30, 80, 1,20,000। কি করলাম? 1,20,000 এর প্লাস 1,20,000 আর 30,000, 50,000 টাকা থাকে। 1,50,000 টাকা, 1,50,000 টাকা বাদ দিব 80,000 টাকা, তাই না? 50, 70, 80, 1,70,000 টাকা থাকবে। আরে বাবা, ক্যালকুলেশন আমার ভুল করে ছাড়লো না। ওকে, 70,000 টাকা। সো এখানে 1,90,000 প্লাস 80,000 প্লাস 2,70,000 টাকা। 2,70,000 টাকাতে বাদ দিব কত? 35,000 টাকা। তারপর বাদ দিব কত? 8,000 টাকা। 2,17,000 টাকা। না হলে কিন্তু খবর আছে, বলে দিলাম। 2,17,000 টাকা এর অ্যান্সার। এখানে কত? 70, 70, 52, 25, 2,17,000 টাকা। হবে না মানে বেটা, হয়ে বাধ্য হবে বেটা। 2,17,000 টাকা। এখানে কত? 2,17,000 টাকা। শেষ। আচ্ছা, একটা ব্রেক দিই, 1 মিনিটের ব্রেক, পানি খাবো। তোমরাও পানি খেয়ে নাও, ঠিক আছে? পানি খাও, পানি খেয়ে নাও। ওকে, এখন দেখো আমাদের গ নম্বর কি বলা আছে। গ নম্বর বলছে জেম ট্রেডার্স এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ভাই আমাদের টেকনিক্যালি কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়ে গেছে অলরেডি। কিভাবে? এই দেখো, এইটাই মালিকানা সত্ত্ব। এবার কি উঠাই দিব যে এইটা গ নম্বর, এবার উঠাই দিব না, এবার উঠাই দিব না। আমরা 2,70,000 টাকা আবার একটু ফরম্যাটে বের করে ফেলবো, ঠিক আছে? এটা কিন্তু মালিকানা সত্ত্বের অ্যান্সার 2,17,000 টাকাই হবে। মুছে দিলাম। এটা কত নম্বর অঙ্ক ছিল? 5 নম্বর। এখন আমরা 5-এর গ করি। 5 নং এর গ কি বলছে? সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তারিখ, বিবরণ, টাকা টাকা। আমরা বড় লোক মানে সবসময় টাকা পয়সা নিয়ে কথা বলি, বুঝছো? ও, মালিকানা সত্ত্ব। সো সেম জিনিস আমি আর পড়াবো না। মূলধনের সাথে আয় যোগ করো, ব্যয় বিয়োগ, উত্তোলন বিয়োগ। সো মূলধন ছিল আমাদের কত? 1 তারিখে মূলধন ছিল 1,90,000 টাকা। ভাইয়া এটা আমরা যদি লিখে দিই, রেফারেন্স লিখে দিই, ক থেকে পাইছি। কতে আমরা বলেছিল প্রারম্ভিক মূলধন, ক থেকে পাই 1,90,000 টাকা। এখানে লিখি বা ওখানে লেখো, সমস্যা নেই। 1,90,000 টাকা। এখন আয় কি কি আছে, ব্যয় কি কি আছে দেখো। সো 2 তারিখে এটা তো আমার আসবে না, ব্যাংক হিসাব খুলছি, এরকম কেন আসবে এটা আমরা বুঝিয়ে দিচ্ছি অলরেডি। 4 তারিখ দেখেন তো, 4 তারিখে বলা আছে কি? পণ্য ক্রয়। ভাই ক্রয় করছেন না, ব্যয় হয়েছে। পণ্য ক্রয়, পণ্য ক্রয় কত? 45,000 টাকা। 45,000 টাকা, এটা মাইনাস। দেন 6 তারিখে কি হয়েছে? আমি বিক্রয় করছি, পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় কি আমার আয়, এটা কি করব? প্লাস করে দিব। পণ্য বিক্রয় কত? 80,000 টাকা। 80,000 টাকা 4 তারিখ 6 তারিখ। পাওনা পরিশোধ করতে থেকে আসবে। দেখো এটা আসবে, এটাকে আসবে। দেখো বেলাইনটা দেখো, প্রথমে আমার 10,000 টাকা পণ্য বাকিতে ছিল, বাকিতে করে গেলে কি হয় বুঝাই দিই, কেন আসবে বা কেন আসবে না। এটা আসবে না। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বুঝাই, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ওকে, এটা হলো যখন বাকিতে ক্রয় করছিলাম। আমরা যখন এই বাকি ক্রয়ের 10,000 টাকা আমি ফেরত দিয়ে দিব, তখন কি হয়ে গেল? পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার ডেবিট মানে কি?
ডেবিট মানে কি এল হ্রাস পাইছে, এল মাইনাসের হ্রাস পাইছে, অপরদিকে কি নগদ। আমি এটা বুঝাই যে কেন আসলো না, কেন এটা বুঝতে হবে। নগদের হিসাব কি ক্রেডিট, নগদ ক্রেডিট মানে কি এ মাইনাস, এ মাইনাস মানে কি ভাইয়া সম্পদ হ্রাস। সো ব্যয়ের সাথে কোনো ইফেক্ট নাই, আসবে না। আমি ডিরেক্টলি বলতে পারতাম এটা আসবে না, কিন্তু যদি বলতাম তাহলে তোমার একটু কনফিউজ হতো কেন আসলো না ভাই, আপনি বললেন না। এখন দেখো লাস্টে 18 তারিখে বলা আছে যে মালিক উত্তোলন করছে, ব্যাংক থেকে উত্তোলন। আচ্ছা উত্তোলন তো করছেন, উত্তোলন মাইনাস দিয়ে দেন 8,000 টাকা। আসবে 2,70,000, 1,90,000 যোগ 80 মাইনাস 45 মাইনাস 8, 2,70,000 টাকা। জাস্ট ওটা কপি করে দিবা, এত কিছু বোঝার দরকার নেই। আমরা খতে তো মালিকানার সাথে করছি তাই না, ওটা জাস্ট কপি করে দিবা, শেষ। আমাদের 5টা ম্যাথ সলভিং করা শেষ। দেখো এটা 5টা ম্যাথের শেষ অঙ্কটা ছিল। এখন আমরা 6 নম্বর শুরু করব। ছয় নম্বর, সাকিব আল হাসান অলরাউন্ডার ছিল না, এখন তো নাই তাই না। আচ্ছা বাদ দাও, ওইসব পলিটিক্সের কাহিনীতে আমরা না যাই। সাকিব আল হাসান 2017 সালে 1 জানুয়ারি নগদ 15 লাখ টাকা, ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে একটা রেস্টুরেন্ট চালু করছেন। উনি তেমনি শোরুম উদ্বোধনকারী ছিল, তো শোরুম উদ্বোধন করতো, রেস্টুরেন্ট। আচ্ছা ওইসব বাদ দেয়, 15 লক্ষ টাকা নগদ এবং 7,20,000 টাকা ব্যাংক জমা নিয়ে একটা রেস্টুরেন্ট চালু করছে। ওকে, এখন বলছে অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় কর। কতে? সেম, ওই অপরিশোধিত মূল্য একই তো। আমরা মানে এটা 3-এ করাইছি। তারিখ, এই তারিখ বিবরণ টাকাটা লিখতে লিখতে শেষ, জীবন পারি হয়ে যাবে, যেটা কমার্স নিয়ে শেষ করা স্টাডি। দেখো গ্রাহকদের সেবা প্রদান, এখানে তো সবই লেনদেন, সো প্যারা নেই। আমরা দেখি অফিস সাপ্লাইজের কাহিনী কোথায় আছে। 21 তারিখ দেখো, ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো, ধারে অফিস সাপ্লাইজ, ধারে অফিস সাপ্লাইজ ক্রয় কত টাকা? 17,000 টাকা। এখন 31 তারিখে এসে পরিশোধ করছি হয়তো কিছু, 31 থেকে 10 টাকা পরিশোধ করছি। অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ, অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ, মূল্য পরিশোধ কত? 10,000 টাকা, রাইট? 10,000 টাকা। এখন আমার অপরিশোধিত মূল্য কত? 7,000 টাকা। এটা কি অপরিশোধিত মূল্য, অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য 7,000 টাকা। 17,000 টাকা বাকিতে কিনছি, 10,000 টাকা পে করছি, 7,000 টাকা অপরিশোধিত বকেয়া আছে, এখনো পরিশোধ করা হয়নি। খ নম্বর, খতে কি বলছে? একটি ভাউচার প্রস্তুত করো। ভাইয়া একটু মাথায় রিকল করে দিব, ভাউচারটা কি ছিল? ভাউচার ছিল 2 প্রকার তাই না, একটা কি ডেবিট ভাউচার, একটা ছিল কি ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এখন ডেবিট ভাউচারটা কেন প্রস্তুত করতাম? পণ্য ক্রয় ও ব্যয়ের জন্য, ও ব্যয়ের জন্য ডেবিট ভাউচার। ক্রেডিট ভাউচারটা কেন করতাম? পণ্য বিক্রয়। এটা কেন বলতেছি, এখানে বলা নাই কোন ভাউচার প্রস্তুত করতে হবে, এজন্য বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি। পণ্য বিক্রয় ও আয়ের জন্য, আয়ের জন্য। বুঝে গেছে? এটা তো কাহিনী, ভাউচারের কাহিনী। এখন বলছে 9 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো। এখন আমরা দেখবো ভাইয়া 9 তারিখে কি কাহিনী হয়েছে। চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান, এটা কি আমার ব্যয় নাকি আয়? যদি ভাইয়া ব্যয় হয়ে থাকে তাহলে কি ভাউচার প্রস্তুত করবেন? ডেবিট ভাউচার। যদি আমার আয় হইতো তাহলে কি করতাম? ক্রেডিট ভাউচার। এখন আমরা তো বেসিক জানি, আমরা যদি ব্যয় হয়েছে আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করব। সব কি মুখস্থ আছে তোমাদের? ডেবিট ভাউচার ছকটা দেখো। আচ্ছা ডেবিট ভাউচার, ডেবিট ভাউচার ছকটা দেখো। ওকে, এখন আমরা লিখবো কি ডেবিট, প্রথমে তো ওদের প্রতিষ্ঠান নাম লিখবো, তারিখ, তারিখ কত আছে? আচ্ছা তারিখ 9 তারিখ, গ্রহণকারী নাম, গ্রহণকারী নাম বোঝা যাচ্ছে?
ঠিকানা, ঠিকানা এখানে কি লিখবো? ভাউচার নং, ডেবিট ভাউচার নম্বর, ডেবিট ভাউচার নম্বর থাকলে লিখে দিও, না থাকলে নাই। হিসাব খাতের নাম, আমরা কিন্তু সবটা উঠাচ্ছি, হিসাব খাতের নাম। ওকে, তবে এখন আমরা ওই যে সেম বক্স করতে হবে মাঝখানে। ওকে, প্রথমে কি ক্রমিক নং, সিরিয়াল নাম্বার, ক্রমিক নং বা সিরিয়াল নাম্বার যা লেখো। খরচ, খরচের বিবরণ, টাকা। একটু যেহেতু খরচটা একটু বিবরণটা বড় দিই, খরচের বিবরণ টাকা, খরচের বিবরণ কি টাকা। লাস্টে এখানে কিন্তু সিগনেচার আছে একটু বেশি, সিগনেচারটা মুখস্থ করবা। টাকা, সেম জিনিস কথায় লিখতে হবে। এখন চারটা স্বাক্ষর আছে, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর। চারটা স্বাক্ষর মুখস্থ করতে হবে, দেখে নেই। সো ক্যাশিয়ারের স্বাক্ষর, ক্যাশিয়ার সাহেব এখানে স্বাক্ষর দিবেন, ক্যাশিয়ারের স্বাক্ষর। হিসাব রক্ষকের স্বাক্ষর, যারা অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষকের স্বাক্ষর। তারপর কি ব্যবস্থাপকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর। লাস্ট ওয়ান কি গ্রহীতার স্বাক্ষর, গ্রহীতা যিনি গ্রহণ করলেন, গ্রহীতার স্বাক্ষর। স্বাক্ষরের পাঠ শেষ। ওকে, এখন এটা হলো আমাদের ছক আঁকা শেষ। তুমি এবার ছকটা এঁকে নিবা ভাইয়া, এবার ছকটা এঁকে নিবা। ছকটা এঁকে নিলাম। এখন দেখো কি কি কাহিনী আছে। তারিখ কত তারিখ? 9 জানু, জানুয়ারি 2017, 2017। ওর প্রতিষ্ঠান নাম কি? সাকিব আল হাসান, সাকিব আল হাসান। তার ঠিকানা দেওয়া আছে? তার ঠিকানা আছে না, ঠিকানা দেওয়া নাই, একটা রেস্টুরেন্ট ব্যবসায়ী। এখন চেকের মাধ্যমে মাসিক ভাড়া পরিশোধ করছে। কারে পরিশোধ করছে? গ্রহণকারীর নামটা নাই, তার ঠিকানা নাই, ডেবিট ভাউচার নম্বরও নাই, হিসাব খাতার নামটা আছে কি ভাড়া প্রদান করছে, ভাড়া প্রদান, ভাড়া প্রদান করছে। এখন সিরিয়াল নাম্বার 1, খরচের বিবরণটা কি? ভাড়া প্রদান, কত? 40,000 টাকা। এমনিতে অঙ্ক সহজ, বুঝছো, ছক করতে যাই অবস্থা কাহিল হয়ে যায়। 40,000 টাকা লিখবা, 40,000 টাকা মাত্র। অনেক প্যারা লাগে তাই না, যে হোয়াইট বোর্ডে পুরো ছক তুলা লাগে, তোমাদের একটু অনেক টাইম ওয়েস্ট হয়, বাট একসাথে করলে টাইমটা ওয়েস্ট হবে না আশা করি। কিন্তু ঠিক আছে, ওকে, আমাদের 6 এর খ তাহলে শেষ। এবং 6 এর গ করব। গ, গতে কি বলা আছে পড়ো। বলা আছে ব্যবসায়ের জানুয়ারি 1 তারিখে লেনদেনের জন্য আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব দেখা। ওই যে হিসাব সমীকরণ, সব লাউ আর কদু সেম জিনিস। এইবার আর সেই ভুল করবো না, এবার এখান থেকে কমাই দিব। সো সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। ও ই মালিকানা সত্ত্ব, তোমার মালিকানা সত্ত্ব লিখো। এখানে ক্যাশ, নগদ, এখানে কি লিখবো? তারিখ। ওকে, আমাদের তারিখ মেনশন করা আছে 1 তারিখ। 1 তারিখে কি বলছে? 1 জানুয়ারি তারিখে নগদ 15 লাখ টাকা, নগদ 15 লক্ষ টাকা, এবং ব্যাংক জমা। ওরে বাবা, ব্যাংক হিসাব, ব্যাংকে টাকা ছিল, ব্যাংক 7,20,000 টাকা, 7,20,000 টাকা। তাহলে মূলধন কত? 15 7 কত? 22 লাখ, 22 লাখ
20,000 টাকা। ওকে, হয়েছে তো? হ্যাঁ, 1 তারিখ শেষ। বলছে 5 তারিখ। 5 তারিখ কি বলছে? গ্রাহকদের সেবা প্রদান। আচ্ছা, সেবা প্রদান করছো, সেবা প্রদান করলে কি হয়? আয় হয় না? আয় হলে নগদ টাকাতে পাইছো। 75,000 টাকা। এটা একটা রেস্টুরেন্ট কি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সো নগদ টাকা পাইছো, গ্রাহকদের সেবা প্রদান করছো, নগদে টাকা পাইছো, সেবা প্রদান করলে কি হয়েছে? তোমার আয় বৃদ্ধি পাইছে 75,000 টাকা। ওকে, 11 তারিখে যাও। 11 তারিখ কি বলছে? বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো। ওই যে অ্যাড চালাই দিছে, বিজ্ঞাপন বাবদ পরিশোধ। সো নগদ থেকে 12,000 টাকা মাইনাস করব, এবং এটার জন্য একটা ব্যয়, আমরা এখান থেকেও 12,000 টাকা মাইনাস করে দিব। ওকে, শেষ। লাস্ট 28 তারিখে কি বলছে দেখো তো একটু। 28 তারিখে বলছে গ্রাহকদের ধারে 1,75,000 সেবা প্রদান, ধারে বিক্রয় করছে বা ধারে সেবা প্রদান করছে। প্রাপ্য হিসাব। ওকে, প্রাপ্য হিসাব 28 তারিখে কত টাকা? কোথায়? 28 তারিখে 1,75,000 টাকা সেবা প্রদান, প্রাপ্য হিসাব 1,75,000 টাকা। অপরদিকে আমার আয় হচ্ছে কত? 1,75,000 টাকা। শেষ। আর তো কিছু বলা নাই, 4টাই ছিল, আর বেশি করব না। 1,75,000 টাকা, এখানে 7,20,000 টাকা, এখানে কত? 12,000, তাই না? 15 লক্ষ যোগ 75,000 মাইনাস 12,000, 15,63,000। 15,63,000 যোগ 7,20,000 যোগ 1,75,000, 24,58,000, 24,58,000। দেখেন স্যার হইতেছে কিনা? কত? 22,20,000 যোগ 75,000 হয়েছে, যোগ 1,75,000 মাইনাস 12,000, 24,58,000। মানে এখানে যদি ঘনবার বলতো, যদি মালিকানার সাথে যদি বলতো, সেম আগের মতো এটা উঠে দিতাম। শেষ ভাই, আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে চলে আসছি। 6টা অঙ্ক শেষ, আর 2টা অঙ্ক আছে। সো এনার্জি ধরে রাখতে হবে, 2টা অঙ্ক আছে, 7 এবং 8। বলে দিই, লাস্টে কিন্তু একটা ট্রিক্স আছে, একটা অঙ্কের ট্রিক্স আছে। 8 নম্বর অঙ্কটা একটু দেখতে পাবা, অঙ্কটা একটু বুঝতে হবে, বলে না শেষে মজা আছে। 7 নম্বরে দেখো, সাথে কি বলছে ভাইয়া? 2017 সালের জানুয়ারি মাসে কি দেখো, বড়ুয়া ট্রেডার্স এর ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। এ সাউন্ড শোনা যাচ্ছে তো? চার্জারে বেশি চার্জ ছিল না, মানে মাইকে বেশি চার্জ ছিল না, দেখো সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আদারস বইলো কিন্তু 2017 সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্স এর নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। আমার কত কি বলছে? মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করে। ক্রয় করছে কত টাকা? ভাইয়া একটা কথা বলবো, ঢাকা বোর্ড 2024 সালে এটার একটা অঙ্ক ছিল। এন্ড আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট গুলা বেশিরভাগ এখানে ভুল করে। ওরা আসবাবপত্র ক্রয়টাকে, আসবাবপত্র ক্রয় বা যন্ত্রপাতি ক্রয়টাকে অ্যাড করে দেয় ক্রয়ের ভিতরে, ভুল করে। তোমরা কি এরকম ভুল করছো? হবে না, আজকে থেকে আর হবে না। তারিখ, বিবরণ, টাকা টাকা। ওকে, তারিখ, বিবরণ, টাকা টাকা। ওকে, এখন হচ্ছে মোট ক্রয় পরিমাণ ক্রয় নির্ণয় করো। নিট করে কিন্তু বলে না, নিট করে বলে আমরা আলাদা একটা সূত্র যোগ। নিট করে বলতে আমাদের মোট ক্রয় থেকে বাট্টা ক্রয় ফেরত এগুলো বাদ দেওয়া লাগতো, ওইটা আমরা যাব না। সো মোট ক্রয় আমরা দেখব। আচ্ছা, বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য ক্রয়, এটা আমাদের মোট ক্রয়তে আসবে। 1 তারিখ পণ্য দ্রব্য ক্রয় কত হাজার টাকা? 60,000 টাকা। 60,000 টাকা। দেন অফিসের জন্য আসবাবপত্র করা, 80% পোলাপান ভাইয়া এই এন্ট্রিটা জাস্ট অ্যাড করে দেয়। যেভাবে আসবাবপত্র ক্রয় করছে, আসবাবপত্র ক্রয়, এটা সুন্দর করে কি করে অ্যাড করে দেয়। আর পরে অঙ্ক তো মিললো না, তাই না? এরকম কাহিনীটা হয়। সো আসবাবপত্র ক্রয় এটা আমার কেন আসবে না? এটা আমার একটা সম্পদ। আসবাবপত্র ক্রয় করলে কি হয় দেখো, আসবাব আমার একটা সম্পদ, একটা সম্পদ বৃদ্ধি পায়, অপরদিকে নগদ টাকা একটা সম্পদ, এটা মাইনাস পায়। সো এটা আমার কোনো ক্রয়তে আসবে না। বুঝতে পারছো? এই ভুল করবা না তোমরা, যে লাস্টে হয়ে যাবো। সো 12 থেকে আসলো না।
23 তারিখ বলছে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় মানে বাকিতে বিক্রয় করছে। অফিস ভাড়া প্রদান, একটা ব্যয়, ব্যাংকে জমা দেওয়া হলো, এটা সেম জিনিস। 30 তারিখ দেখো এটা আসবে মনির ব্রাদার্স এর নিকট থেকে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়। আচ্ছা দেখি বাকিতে পণ্য ক্রয়, আমার শুধু বলছে ক্রয়ের পরিমাণ, ধারে বা বাকিতে বা নগদ এগুলো তো বলে নাই। বাকিতে পণ্য ক্রয় 28,000 টাকা, 60, 80, 88, 88 টাকা, 88,000 টাকা কি আমার মোট ক্রয়, মোট ক্রয়। ওকে, বুঝতে পারছো? ভাই এবং আপুরা সবসময় ভাইয়াই বলি তাই না, আপুরা মাইন্ড করতে পারে, একই তোমরা, সমস্যা নেই। দেখো খতে কি বলা আছে, খতে দেখো নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। টাকা, টাকা, তারিখ, টাকা, টাকা, কত বাজে টাকা টাকা লেখা লাগলো। ওকে, সো নগদ লেনদেন একটা কি দেখো বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য ক্রয় করছে, বাকিতে কথা মেনশন নাই বা কোনো প্রতিষ্ঠান মূল্য নেই, এই জন্য এটা কি ধরবো আমরা নগদে ক্রয়। ঠিক আছে, সো পণ্যদ্রব্য ক্রয় যেগুলা নগদে লেনদেন হয়েছে, পণ্যদ্রব্য ক্রয় নগদ লেনদেন বলছে না, যেখানে আমার নগদের লেনদেন হয়েছে শেষ। 60,000 টাকা, 60,000 টাকা। 2 কি বলছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এটা তো একটা নগদ লেনদেন, কারণ কি আসবাবপত্র হিসাব ডেবিট, যদিও এখন তোমাদের জাবেদা বোঝা নেই, আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই জন্য কি এটা নগদ লেনদেন আসবে। সো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় কত 26,500 টাকা। 23 তারিখ অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, এ ভাইয়া বাকিতে বিক্রয় করছেন, আসবে না। দেন 25 তারিখ কি অফিস ভাড়া প্রদান, অফিস ভাড়া প্রদান, নগদে ভাড়া প্রদান করছো 15,000 টাকা। নেক্সট এটা কত 25 তারিখ ছিল। 28 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, 28 তারিখ ব্যাংক জমা, নগদ টাকা কমবে ব্যাংকে টাকা বাড়বে, ব্যাংকে জমা, ব্যাংকে জমা দেওয়া হলো 32,000, 32,000 টাকা। ওকে, লাস্টে মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়, এটা কি বাকিতে ক্রয় করা হয়েছে, এটা আসবে না। তো 60,000, 26,500, 15,000, 32,000, তো 1,33,500 টাকা আসে। 1,33,500 টাকা কি আমার মোট নগদ লেনদেন, মোট নগদ লেনদেনের পরিমাণ কত 1,33,500। বুঝছি ভাইয়া, আমরা দেখতে দেখতে ক্লাসটা খুবই শেষের পর্যায়ে চলে এসেছে। দেখো 7 খ আমরা শেষ করে ফেললাম। গত কি বলছে সেম টু সেম সমীকরণ সমীকরণ সমীকরণ। আচ্ছা দেখো বগুড়া ট্রেডার্স এর 12, 23, 25, 30 তারিখে a equals to l plus এটা প্রমাণ করে দাও। যে বলবা সমীকরণ সমীকরণ সমীকরণ, আই হেট সমীকরণ বাট সমীকরণ লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, তাই না? এটা কার ডায়লগ ভাইয়া? ওকে, সম্পদ সমান দায় প্লাস মালিকের সাথে একটু আড্ডাও দিব, গল্প করব, ক্লাসটা একটু চিরফুল হয়, আনন্দদায়ক হয়, যাতে প্যারা না লাগে, বোরিংটা যেন না আসে। দায়, আচ্ছা আমরা ইংলিশে লিখি এল প্লাস হয়ে যেতে ইংলিশে বলা আছে ও ই। ওকে, এখানে কি আসবে মালিকাংশ, এখানে তো নগদ আসবেই, তো নগদ, নগদ রে। দেখো 12 তারিখ অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাবে একটা বাড়িয়ে দাও, আসবাবপত্র, আসবাবপত্র
অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলে আমার নগদ টাকা হ্রাস পাবে, নগদ টাকা কমে যাবে, অপরদিকে আসবাবপত্রটা আসবে, বৃদ্ধি পাবে। ওকে, শেষ। দেন 23 তারিখ, অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয় করেছেন আপনি, এজন্য প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার হিসাব বাড়তো। 23 তারিখ কি হয়েছে, অনেক ট্রেডার্স নিকট পণ্য বিক্রয়, বাকিতে 1,25,000 টাকা। সো বিক্রয় করলে আমার আয় হয়, আয় বাড়ায় দাও, 1,25,000 টাকা। শেষ। দেন বলা আছে 25 তারিখ, অফিস ভাড়া প্রদান, নগদ টাকা চলে যাবে, 15,000 মাইনাস ব্যয়, 15,000 টাকা মাইনাস করে দাও। 12, 23, 25, লাস্টে কি 30 তারিখ। 30 তারিখ কি হয়েছে, মনির ব্রাদার্স এর নিকট থেকে পণ্য ক্রয়, এই প্রতিষ্ঠান নাম উল্লেখ আছে, বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় করলে কি পাওনাদার, প্রদ হিসাব লিখবা তোমরা, পাওনাদার কেন লিখতেছি বারবার আমি। সো 8,000 টাকা পণ্য ক্রয় করছো, বাকিতে সো পাওনাদার বৃদ্ধি পাইছে, অপরদিকে ব্যয় বৃদ্ধি পাইছে 8,000 টাকা, সেটা মাইনাস করে দেন। এটা দুটোই মাইনাস বের আসে। দেখো 1,25,000, 26,500 টাকা, এখানে 26,500 যোগ 15,000, 41,500 টাকা মাইনাসে থাকবে, মাইনাস এখানে 28,000 টাকা, 28,000 টাকা, তাই 1,25,000 মাইনাস 15,000 টাকা, এটা কোন ধার 15,000 টাকা 25 তারিখে, হ্যাঁ 15 মাইনাস 28,000 টাকা, 82,000 টাকা, এই 82,000 যোগ 28,000, 1,10,000 টাকা, 1,10,000 টাকা। দেখো এখানে 1,25,000 যোগ 26,500, 1,01,500 টাকা দুটা যোগ করলে মাইনাস করো 41,500, 41,500, 1,10,000 টাকা, ওই হয়ে গেছে 1,10,000 টাকা। কি মজা তাই না, 1,10,000 টাকা। ভাইয়া 7 নম্বর ম্যাথটা ডান, সলভ হয়ে গেছে। আশা করি তোমার 7টা অঙ্কই, 7টা ম্যাথ সলভ খুব ভালোই বুঝতে পারছো, এখানে কোনো সন্দেহ নেই। ভাই সর্বোচ্চ চেষ্টা করছি বোঝানোর জন্য। লাস্ট একটা ম্যাথ আছে, 8 নম্বর ম্যাথ, শেষে মজা আছে তাই না। ওকে, 8 নম্বর ম্যাথটা দেখো, এটা তো বুঝছো। ওকে, মুছে দিলাম। আট নং, 8 নং এ, আচ্ছা আবার একটু পড়ি। 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতের জহির ওয়ার্কশপ নামে একটি ব্যবসা শুরু করেন। বা এটা কিন্তু জহির ওয়ার্কশপ, ওয়ার্কশপ তাই না, এটা কি একটা সেবা প্রদানকারী ব্যবসা। ওই যে তোমাদের বাইকে তার সার্ভিসিং করো না, ওইটা আর কি সেবা প্রদানকারী ব্যবসা। এটা আগে একটু মাথায় দিয়ে রাখলাম কেন জানো, পরে এটা কাজে লাগবে। এটা কি, এটা সেবা প্রদানকারী ব্যবসা। ওকে, এখন কত কি বলছে, জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো। মূলধনের পরিমাণ মানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ওকে, আমাদের জানলাম কি, মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিবা। তারিখ, বিবরণ, টাকা, টাকা, এটা কি ক নম্বর, রাইট। বলছে মোট মূলধনের মানে মূলধনের পরিমাণ নির্ণয় করো। 1 তারিখে যাও, জনাব জহির সাহেব 5 লক্ষ টাকা ও 50,000 টাকা আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করে। সো নগদ 5 লাখ টাকা, 5 লাখ টাকা। আমার আসবাবপত্র ছিল কত, 50,000 টাকা, 50,000 টাকা, তো কত 5,50,000 টাকা। এতটুকু তো বুঝছি, এটা বুঝছি। সো প্রারম্ভিক মূলধন ছিল কত, বা মোট মূলধন ছিল কত, 5,50,000 টাকা। এটা বুঝা গেছে, শেষ। এই সবটা লাগবে যেন বুঝলাম না। এখন এখানে খ নম্বর হবে। আচ্ছা, খতে দেখো আমি বলছে জানুয়ারি মাসের ব্যবসার মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মোট আয় এবং ব্যয়, শুরু করো।
আচ্ছা, তাহলে আমরা প্রথমে মোট আয়টা বের করি। টাইটেল দাও, মোট আয়। মোট আয়, আয় কি কি আছে দেখি। 1 তারিখ তবে মূলধনে গেল। 16 তারিখ প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি ক্রয় করছে। এটা আমার না, এটা কেন না, এটা আয় হবে না, ব্যয় হবে না, কারণ সম্পদ গেছে, সম্পদ আসছে। গাড়ি মেরামত করে 80,000 টাকা আয় করেন, যেহেতু ওরা সার্ভিসিং প্রতিষ্ঠান, গাড়ি মেরামত করে ওদের আয় হয়। কত তারিখ? 21 তারিখ গাড়ি মেরামত করে আয়। গাড়ি মেরামত করে আয়। গাড়ি মেরামত করে আয় কত টাকা? কত? 80,000 টাকা। 80,000 টাকা। আচ্ছা, 21 তারিখ দেখো, 26 তারিখে বলছে ওয়ার্কশপের ভাড়া প্রদান 21,000 টাকা। 21,000 টাকা এটা কি? আমার একটা ব্যয়, বুঝছে এটা। 28 তারিখ বলছে প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করেন 25,000 টাকা, এটা আমার একটা ব্যয়। তো ব্যয়টার মাথায় রাখুন 26 তারিখ 28 তারিখ, ব্যয় নিয়ে সমস্যা নেই। 30 তারিখ বলছে যে মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। ভাইয়া এই 15,000 টাকা না অনেকের সন্দেহ, একটু কনফিউশন থাকে। এই মালিকের গাড়ি মেরামত, এখন এটা ক্লিয়ার করে কিছু বলা নাই। মনে করো আমি মালিক, ওকে, বা তুমি মালিক, তোমার একটা প্রতিষ্ঠান আছে, ওয়ার্কশপ একটা প্রতিষ্ঠান আছে যেখানে গাড়ি রিপেয়ার টিপেয়ার করো বা ক্লিন করে, এগুলো বুঝছো, ওয়ার্কশপ একটা আছে। এখন তুমি তোমার গাড়ি বা কার বা হুন্ডা যাই বলো, এগুলো নিয়ে তুমি তোমার প্রতিষ্ঠানে এগুলো সার্ভিসিং করাইতে, তাই না? এখন আমরা জানি কি, তুমি এবং তোমার প্রতিষ্ঠান মানে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা। এই জন্য কি তুমি ওখানে গেছো, ওইখান থেকে সার্ভিসিং করাইছো, এবং তুমি কি টাকা দিয়ে আসবা না? টাকা দিয়ে আসবা, এটা আমরা ধরে নিচ্ছি। এই জন্য আমরা কি ধরে নিলাম যে এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি আয় হয়েছে, বুঝা গেছে? আয় হয়েছে, এটা ধরে নিলাম যে এটা আমাদের জন্য আয়। যেহেতু মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা, সেজন্য আমরা তো মালিককে মাগনা বা ফ্রিতে সার্ভিসিং করে দিব না, দিব? ফ্রিতে সার্ভিসিং দিব? দিব না। এই জন্য কি আমরা এটা আয় হিসেবে কাউন্ট করবো প্রথমে। তো কত তারিখ এটা? 30 তারিখ। মালিকের গাড়ি মেরামত কত হাজার টাকা? 15,000 টাকা। 15,000 টাকা। কত? 95,000 টাকা আসে মোট আয়। মোট আয় কত? 95,000 টাকা। আর একটা আছে কি আমাদের মোট ব্যয়। ওকে, ঠিক আছে। মোট ব্যয় কি আমরা তো বলছিলাম 26 এবং 28 তারিখ, আমরা আগে খুঁজে পেয়েছি। 26 তারিখ কি বলছে? ভাড়া প্রদান। ভাইয়া এটা তো বুঝছো, 30 তারিখ ভাড়া প্রদান 21,000 টাকা। 21,000 টাকা। এবং 30 তারিখ না, 28 তারিখ কি? বেতন প্রদান। বেতন প্রদান করছি আমরা 25,000 টাকা। 5 1 6 2 2 4 46,000 টাকা। এটা কি আমাদের মোট ব্যয়। শেষ আমাদের কি খ নম্বর শেষ, তাই না? ওকে, আমাদের এখন লাস্ট একটা অঙ্ক আছে। এটা তো বুঝছি, স্ক্রিনশট রেখে দিতে পারো তোমরা। এখন লাস্টে আমাদের কি বলছে দেখো তো তোমরা। লাস্টে বলছে কি 1 16 28 30 তারিখে হিসাব সমীকরণ প্রয়োগ দেখাও। তারিখ সমান এটা কি? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। ও ই মালিকানা সত্ত্ব। এখানে দিচ্ছি আমরা কি? নগদ। নগদ কত তারিখ দেখো, 1 তারিখে যাও। প্রথমে আমরা বলছি 1 তারিখ, এটা তো বুঝছি মূলধনে যাবে। উনি 5 লাখ টাকা নগদ টাকা নিয়ে আসে, 5 লক্ষ নগদ। আর 50 টাকা আসবাবপত্র নিয়ে আসছেন, আসবাবপত্র। 50,000 টাকা। সো টোটাল মূলধন কত? মালিকানার সাথে 5,50,000 টাকা। এতটুকু বুঝছি। তারপর কত তারিখ? 16 তারিখ।
16 তারিখে কি বলছে? প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65 যন্ত্রপাতি ক্রয় করছেন। যন্ত্রপাতি যন্ত্রপাতি 28, ওকে। যন্ত্রপাতি কত হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় করছেন? 65,000 টাকা দিয়ে, 65। যন্ত্রপাতি বাড়লো, নগদ টাকা কমবে। শেষ, এটা শেষ। 28 তারিখ, প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতন প্রদান করছে। বেতন প্রদান দিছিলাম কত? 25,000 টাকা বেতন, নগদ টাকা কমবো, ব্যয় বাড়ছে, ওই মাইনাস হইব। শেষ। আমরা এখন 30 তারিখটা শুরু করি। 30 তারিখ একটু ঝামেলা আছে, এখানে একটা ট্রিক্সের ব্যাপার আসলে আছে। যে আমরা বলছিলাম যে মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা, এটা আমরা খ নম্বরে তোমার আয় হিসেবে কাউন্ট করছিলাম। কি হিসেবে? আয় হিসেবে। আমরা এখন আয় হিসেবে কাউন্ট করি যে 15,000 টাকা আমার আয় হয়েছে। বাট ভাইয়া, মালিক কিন্তু আমাকে অ্যাকচুয়ালি টাকা দেয় নাই। টাকা দিছে, এটা আসলে কোনো ইফেক্টই পড়ে না আর কি। অ্যাকচুয়ালি যদি বলতে, মালিক কিন্তু এটা উত্তোলন করছে। মালিক আমার থেকে ফ্রিতে সার্ভিসটা নিয়ে গেছে, উত্তোলন করছে। সো 15,000 টাকা উত্তোলন থেকে মাইনাস করে দাও, এরকম। ঠিক আছে, এটা ঠিক আছে। এখন তো যোগ বিয়োগ করো। বুঝো নাই? কে বুঝো? আরেকবার বুঝিয়ে দিই যে 15,000 টাকা কি হয়েছে, আমার প্রথম ধরনের একটা আয় হয়েছে। বাট মালিক তো আমার নগদে পেমেন্ট দেয় নাই, তাই না? প্রথমে আমরা আয় হিসেবে কাউন্ট করছি যে মালিক টাকা দিবে, বাট অ্যাকচুয়ালি মালিক টাকা দেয় না, এটা ধরে নিচ্ছে। একটু প্যারা এবং একটু কনফিউশন ছিল, সম্পূর্ণ ক্লিয়ার করে নাই। সো লাস্টে মালিক উত্তোলন কত করলো? 15,000 টাকা। সো 15,000 টাকা মাইনাস করে দিলাম, অ্যাকচুয়ালি ব্যালেন্স জিরো। শুধু আমরা এইটুকু দেখানোর জন্য। এখন ভাই নগদে কেন আসবে না? নগদে কেন আসবে? এটা তো জিরো হয়ে গেছে, ব্যালেন্স এখানে কিছু নাই। বুঝা গেছে? ওকে, এখানে 65,000 টাকা 50। তো এখানে কত দেখো তো? 5 লাখ টাকা থেকে 5 লাখ মাইনাস 65, 70, 90,000 টাকা বাদ দাও, 4,10,000 টাকা। 4,10,000, 4,10,000 যোগ 50 যোগ 65, 5,25,000 টাকা। 5,25,000 টাকা, এটা কি হবে? সো 5,50,000 মাইনাস 15 তো ব্যালেন্সই থাকে না, তাই না? এই 15 প্লাস 15 মাইনাস ব্যালেন্স জিরো। 5,50,000 থেকে 25 বাদ দিলে 5,25,000 টাকা। বুঝছো? এই তো ভাই, 8 নম্বর ম্যাথ সলভ শেষ। আজকে আমাদের বেসিক টু প্রো হিসাব বিজ্ঞান কোর্সের 2 নং ক্লাসটা ছিল। আর এই ক্লাসটা ছিল তোমার লেনদেনের ম্যাথ সলভিং ক্লাসের উপরে।